হ্যালো এসএসসি 26 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের এই অনলাইন লাইভ ক্লাসে। আমি আছি তোমাদের সাথে, তোমাদের শুভ ভাই, এবং আমার সাথে আজকে স্টুডিওতে আছেন তোমাদের প্রিয় আসিফ ভাই, কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর, পেসমেকার। তো তোমরা যারা লাইভে আসো একটু কাইন্ডলি আমাদের এটা একটু জানিয়ে দাও যে আমাদের সাউন্ডটা ঠিক আছে নাকি, এবং ওভারঅল বোর্ডে যা লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ নাকি, একটু কাইন্ডলি কেউ জানিয়ে দাও। তো এসএসসি 26 ব্যাচ, তোমাদের ইতিমধ্যে টেস্ট পরীক্ষা শেষ হয়েছে তোমাদের নিজ নিজ স্কুলে। এখন সামনে হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষা। মেবি নেক্সট নভেম্বর মাসেই তোমাদের এই পরীক্ষাটা হবে, টেস্ট পরীক্ষা। তো তোমাদের এই টেস্ট পরীক্ষার প্রিপারেশনটা যাতে একদম একটা বেস্ট প্রিপারেশন তোমরা নিতে পারো, সেই জন্য আমরা পেসমেকার অনলাইনের পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি এসএসসি টেক্সট এক্সাম বুস্টার কোর্স অনলাইন। তো এই অনলাইন কোর্সের আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাসে নেবেন আমাদের আসিফ ভাই। দেখতেই পাচ্ছ তোমরা পিছনে লেখা আছে বেসিক কেমিস্ট্রি, মানে তোমাদের এসএসসির যে বেসিক জিনিসগুলা কেমিস্ট্রির, ওইগুলার উপরে ভাই একটা ক্লাস নেবেন আজকে, এবং পরবর্তীতে তোমার টপিক ওয়াইজ আরো বিস্তারিত ভাই ক্লাস নেবেন সামনে। আমাদের এই ক্লাসগুলা প্রতিদিন সন্ধ্যা 7টায় আমাদের পেসমেকার ফেসবুক পেজে লাইভ হবে, এবং পরবর্তীতে এই ক্লাসগুলা তোমরা রেকর্ডেড ভার্সনে আমাদের পেসমেকার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তো আমার সাজেশন থাকবে তোমরা সবাই লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করবা, বিকজ লাইভ ক্লাস করলে তোমরা লাইভ ক্লাসে বিভিন্ন ধরনের কোশ্চেন আস্ক করতে পারবা তোমাদের যারা ক্লাস নিবেন তাদের কাছে। এর মাধ্যমে তোমরা তোমাদের ডাউট গুলো সলভ করতে পারবা। এবং শুধু লাইভ ক্লাস না, লাইভ ক্লাসের পাশাপাশি আমরা তোমাদের জন্য এক্সামের ব্যবস্থা রেখেছি। তোমাদের রেগুলার লাইভ ক্লাস হবে, এবং লাইভ ক্লাসের পাশাপাশি তোমাদের রেগুলার এক্সামও হবে। তোমরা যদি রেগুলার এই ক্লাসগুলা করো, আশা করি তোমাদের টেস্ট এক্সামের প্রিপারেশনে আর কোনো ঘাটতি থাকবে না, এবং তোমাদের প্রিপারেশন টপ নচ হবে টেস্টের জন্য। এখন তোমরা আমাদের এই যে কোর্সটা, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি তোমাদের জন্য। এটা কোনো পেইড কোর্স না, একদম ফ্রি কোর্স। তোমাদের একদম ফ্রি কোর্সেই যতগুলা টপিক আছে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের ইন ডিটেলস, সেগুলো আমরা আলোচনা করে বা সলভ করে দেওয়া হবে। এবং তোমাদের যদি কোনো ফার্দার প্রবলেমও থাকে ক্লাস করার পরে, সেটার জন্য একটা আলাদা ফেসবুক ডিসকাশন গ্রুপ থাকবে, সেখানেও তোমরা তোমাদের প্রবলেম গুলা সলভ করে নিতে পারবে। তো আমরা আশা করব আমাদের এই ফ্রি প্রোগ্রামটা তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথেও শেয়ার করবা, এবং আমরা এটা চাই যে সবাই একসাথে আমরা একটা ভালো প্রিপারেশন নেও তোমরা, এবং টেস্ট পরীক্ষা একটা ভালো রেজাল্ট করো, এবং টেস্ট পরীক্ষা পরবর্তীতে যে তোমাদের এসএসসি পরীক্ষা, ওইটাতে যেন তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারো, এটাই হচ্ছে আমাদের ইচ্ছা। আমাদের আজকের ক্লাসটাও আশা করব তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, এবং সবাই মিলে ক্লাসটা করো। তো আর আজকে কথা বাড়াবো না ভাই, ক্লাস শুরু করে দিবেন। আশা করি তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি করবা, এবং তোমাদের যদি ওই ক্লাসে কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট বক্সে সেটা বলবা, এবং ভাই সেটাও সলভ করে দিবে। এবং ক্লাসের পরবর্তীতেও তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, সেটার জন্য একটা আলাদা ডিসকাশন গ্রুপ থাকবে, সেখানে তোমরা যদি তোমাদের যে বিষয়ের উপর প্রবলেম থাকে সেটা জানো আমাদের, আমরা সেটাও সলভ করে দিব। তো ভাই শুরু করে দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। পেসমেকার একাডেমিক এন্ড অ্যাডমিশন প্রোগ্রামের আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি আসিফ ভাই। আর তোমরা এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা যারা আছো, তোমাদের ইতিমধ্যে কিন্তু প্রি টেস্ট পরীক্ষা শেষ হয়েছে, এবং নভেম্বরের 26 বা 27 তারিখ থেকে তোমাদের সকলের কি হবে, টেস্ট পরীক্ষাটা শুরু হবে। তোমাদের টেস্ট পরীক্ষাতে যাতে তোমাদের ভালো রেজাল্ট হয়, তারই ধারাবাহিকতায় আমরা পেসমেকারের পক্ষ থেকে নতুন একটা অনলাইন ফ্রি কোর্সের আয়োজন করেছি, যেটার নাম কি টেস্ট এক্সাম বুস্টার কোর্স অনলাইন। এই অনলাইন কোর্সটা এরকম হবে, তোমাদের প্রত্যেকটা যে সাবজেক্ট আছে, প্রত্যেকটা সাবজেক্টের যে কয়টা তোমাদের শর্ট সিলেবাসে যে কয়টা চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা কি করবো বলতো, পেসমেকারের পক্ষ থেকে তোমাদেরকে গুছিয়ে দিব, যেটা অলরেডি শুভ ভাই তোমাদের সাথে ক্লিয়ার করেছে যে ব্যাপারটা।
এবং তোমাদের যদি কারো কোনো প্রবলেম থাকে বা স্পেসিফিক কোনো বিষয় নিয়ে যদি কোনো ডাউট থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করবো বলো তো, তোমাদের যে আলাদা ফেসবুক গ্রুপ থাকবে ওইখানে যদি তোমরা পোস্ট করো, আমরা ইনস্ট্রাক্টররা যারা আছে এটা কি করবো, সলভ করার চেষ্টা করবো। ঠিক আছে, আশা করি এই কোর্সটা তোমাদের জন্য অনেক বেশি কার্যকরী হবে। আর আজকে থেকে এই ক্লাসটা শুরু হয়েছে, এই ক্লাসটা কিন্তু এখন রেগুলার বেসিসে চলতে থাকবে এবং এই ক্লাসের ব্যাপারে আমরা তোমাদেরকে রেগুলার আপডেট দিব যে কোন দিন কোন ক্লাস হবে বা কোন টপিকের উপর ক্লাস হবে। ঠিক আছে, আশা করি এই ক্লাসগুলো করার মাধ্যমে তোমাদের প্রিপারেশনটা এসএসসি পূর্বে যে টেস্ট পরীক্ষা আছে এটার প্রিপারেশনটা কমপ্লিটলি হবে। আচ্ছা, যারা হচ্ছে অনলাইনে আসো, ক্লাস শুরু করার আগে আমাকে একটু কনফার্ম করো সবাই আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা বা আমার কথাবার্তা ক্লিয়ার কিনা। আচ্ছা, রিশাদ বলতেছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আশরাফুল আলম ইমরান বলছে বিগ ফ্যান স্যার, ধন্যবাদ ভাই। সাফির আহমদ বলতেছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। এসএসসি 26 এর জন্য কোনো কোর্স নেই? হ্যাঁ, তোমাদের এসএসসি 26 ব্যাচের যারা আছো তাদের জন্য কিন্তু পেসমেকারে কিন্তু আমাদের অফলাইনে প্রত্যেকটা কোর্সেরই কিন্তু তুমি ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথ বলো, বায়োলজি বলো, প্রত্যেক বাংলা প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস কিন্তু চলতেছে। তাহলে এই ব্যাপারে আরো আপডেট পাওয়ার জন্য সবাইকে পেসমেকার ক্যাম্পাসে আমন্ত্রণ। একটু এখানে এসে তুমি খোঁজ নিয়ে যেতে পারবা যে কোন ব্যাচে কোন চ্যাপ্টার গুলা চলতেছে বা কি চলতেছে। তাহলে 26 ব্যাচের জন্য আমাদের কোর্স আছে অফলাইন, প্রত্যেকটা সাবজেক্টেরই কোর্স চলতেছে। তাহলে এই ব্যাপারে আপডেট পাওয়ার জন্য একটু পেসমেকার হেল্প ডেস্কে এসে যোগাযোগ করলে তোমরা আপডেট পেয়ে যাবে। আচ্ছা, যারা আসো একটু আমাকে বলো আমার কথাগুলো ক্লিয়ার কিনা বা আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা। আর আজকে আমি মূলত তোমাদেরকে যে ক্লাসটা নিব, আমি স্পেসিফিক কোন চ্যাপ্টারের উপর ক্লাস নিব না। মানে তোমাদেরকে যখন অনলাইন বা অফলাইন যখন ক্লাস নেই, অনেকে একটা কথা বলো যে ভাই বেসিকের উপরে ক্লাস দেন। আসলে তোমাদের এসএসসির তোমাদের শর্ট সিলেবাসে যে চ্যাপ্টার গুলো আছে বা ফুল সিলেবাসে যে চ্যাপ্টার গুলো আছে, এগুলোর জন্য বেসিক গুলা কিন্তু মোটামুটি একই রকম। বেসিকের ব্যাপারটা কি, যেমন তুমি যদি কেমিস্ট্রির সবচেয়ে বেসিক একটা পেপারের কথা চিন্তা করো, সেটা হচ্ছে পর্যায় সারণী। তাহলে পর্যায় সারণী থেকে 1 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো আছে, প্রত্যেকটার পারমাণবিক সংখ্যা কত, পারমাণবিক ভর কত, তোমাদের অনেকেরই কি এই বিষয়গুলো নিয়ে একটু প্রবলেম থাকে বা তোমরা কনফিউজ থাকো, যে কারণে পরীক্ষায় ঠিকঠাক কি করতে পারো না, উদ্দীপক কিন্তু তোমরা ঠিকঠাক আইডেন্টিফাই করতে পারো না। তাহলে আজকে আমার এই ক্লাসের চেষ্টা থাকবে তোমাদের এই প্রবলেমগুলো যাতে না হয়, এই প্রবলেমগুলো আমি একটু ওভারকাম করার চেষ্টা করব, শর্টকাট টেকনিকের মাধ্যমে বা কোনো কৌশলের মাধ্যমে এই জিনিসগুলো শেখা যায় কিনা। আচ্ছা, আজান পড়তেছে, আজানটা শেষ হলে আমি শুরু করব ক্লাসটা।
আচ্ছা, আজান শেষ হয়ে গেছে, আমরা ক্লাসটা শুরু করব। তার আগে তোমাদের কিছু কমেন্টস আছে বা কিছু প্রশ্ন আছে, আমি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা স্যার, পেসমেকারের অফলাইন ব্যাচের কি আপনি ক্লাস নেন? হ্যাঁ ভাই, আমি পেসমেকার অফলাইন ব্যাচের ক্লাস নেই। ক্লাস 9 10 এর যে ক্লাসগুলো চলতেছে এগুলোতে আমি রেগুলার কেমিস্ট্রি ক্লাস নিতেছি। আচ্ছা, সনি টংস কার্টুন, স্যার আমি পেসমেকার ময়মনসিংহ ব্রাঞ্চে নবম শ্রেণীতে বিকাল 5টায় ব্যাচে পড়াশোনা করি। আপনার রসায়ন ক্লাসটা অনেক ভালো লাগে। ধন্যবাদ। এরকম আরো অনেক ক্লাস পেতে বা অনেক বিষয় জানতে পেসমেকারের সাথে দেখো সবাই। আচ্ছা, আমি এখন ক্লাসটা শুরু করবো। তাহলে আগে আমি তোমাদেরকে ব্যাপারটা ক্লিয়ার করেছি, আজকের ক্লাসটা স্পেসিফিক কোনো চ্যাপ্টারের উপর হবে না। তোমাদের যে শর্ট সিলেবাস বা ফুল সিলেবাসের যে চ্যাপ্টার গুলো সেগুলো পড়ার জন্য কিছু বেসিক ব্যাপার আছে যেগুলো নিয়ে তোমরা প্রায়ই কনফিউজ থাকো, বা অনেক ব্যাপার হয় যে পারমাণবিক বল বা পারমাণবিক সংখ্যার ক্ষেত্রে অনেকেই তোমরা বলো যে ভাই ব্যাপারটা মনে থাকে না, এটা শর্টকাটে কিভাবে মনে রাখা যায়। তাহলে আমরা এই শর্টকাট টেকনিক গুলো নিয়ে আমি আজকের ক্লাসে কি করবো আলোচনা করবো। এই জন্য আজকের ক্লাসটার নাম দিয়েছি আমরা কি, বেসিক কেমিস্ট্রি। তাহলে আমাদের সামনের যে ক্লাসগুলো হবে তোমাদের এসএসসি 26 ব্যাচের জন্যই তো আসলে মূলত এই ক্লাসগুলো আমরা নিতেছি। তোমাদের সামনে যে চ্যাপ্টার গুলো আছে শর্ট সিলেবাসের তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং একাদশ সপ্তাহের যে চ্যাপ্টারের যে ক্লাসগুলো হবে ওইগুলোর বেসিক গুলো আজকে আমি কি করবো কিছুটা আলোচনা করার চেষ্টা করবো, যাতে ওই ক্লাসগুলো তোমরা ঠিকঠাক ভাবে কি করতে পারো, বুঝতে পারো। আশা করি আমার কথাবার্তা এবং সাউন্ড সব ঠিক আছে। তাহলে আমি এখন ক্লাসটা শুরু করব। আর আরেকটা ব্যাপার হচ্ছে, তোমাদের কারো যদি কোনো কনফিউশন থাকে বা কোনো প্রবলেম থাকে বা কোনো কিছু যদি জানার থাকে তাহলে যদি কমেন্টস বক্সে বলো, আমি তোমাদের প্রবলেমগুলো কি করব, সলভ করার চেষ্টা করব। ঠিক আছে? আশা করি আজকের ক্লাসটার মাধ্যমে তোমরা অনেক কনফিউশন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং জিনিসগুলো যেগুলো তোমাদের এতদিন মনে থাকতো না আজকে এগুলো তুমি শর্টকাটে কি করতে পারবে, মনে রাখতে পারবে। ঠিক আছে? তাহলে আমি ক্লাসটা শুরু করতেছি। কারো কোনো প্রবলেম থাকলে একটু কমেন্টসে আমাকে ইনফর্ম করলেই হবে, আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, আমরা শুরু করি। দেখো, প্রথমে আমি ক্লাসটা শুরু করলে মূলত যে ব্যাপারটা নিয়ে কথা বলবো দুইটা জিনিস, একটা হচ্ছে প্রতীক আর একটা কি বলতো সংকেত। খুবই সিম্পল দুইটা ব্যাপার। যদি বলে প্রতীক কাকে বলে, সংকেত কাকে বলে। যেমন প্রতীকের ক্ষেত্রে যদি আমি তোমাকে যদি প্রথমেই যদি একটা কথা বলি, যেমন আমি লিখলাম ডিইউ। এই যে আমি ডিইউ কথাটা লিখছি তুমি দেখেই কিন্তু বুঝতে পারতেছো ঢাকা ইউনিভার্সিটি। তার মানে কি, এই ডিইউ শব্দটা দ্বারা আমি ঢাকা ইউনিভার্সিটিকে কি করতে পারতেছি বলতো, রিপ্রেজেন্ট করতে পারতেছি। আবার দেখো আমি যদি এই যে দেখো ডিএমসি যদি লিখি, তার মানে এই ডিএমসি মিনিংটা কি, অনেক রকম মিনিং হইতে পারে, কিন্তু আমি আসলে এই ডিএমসি বলতে মূলত কি বোঝাইতেছি বলতো, ঢাকা মেডিকেল কলেজ। তার মানে কি, তুমি যখন ডিএমসি শব্দটা যখন তুমি দেখতে পারতেছো তার মানে তুমি এটা আইডিয়া করতে পারতেছো আমি কার সম্পর্কে কথা বলতে চাচ্ছি, ঢাকা মেডিকেল কলেজ সম্পর্কে। তার মানে কি, একটা বড় জিনিস কি আমরা এই যে সংক্ষিপ্ত ভাবে বা সংক্ষিপ্ত রূপে যে উপস্থাপন করতেছি সেটাকেই কি বলে বলতো, প্রতীক বলে। তেমনি পর্যায় সারণীতে আমরা জানি কি কয়টা মৌল আছে, 118টা মৌল আছে। তার মানে কি, এই 118টা মৌলের যেমন হাইড্রোজেন তুমি যদি পুরো নামে যদি প্রকাশ করো সেই ক্ষেত্রে এটা কি হবে বলতো, একটা সময় সাপেক্ষ এবং লেখাটাও বারবার কি বলতো একটু ঝামেলার। এই জন্য পর্যায় সারণীতে যে 118টা মৌল আছে এগুলো প্রত্যেকটার জন্য স্পেসিফিক কি আছে বলতো, প্রতীক আছে, যেটা দেখে আমরা মৌলগুলাকে কি করতে পারি, আইডেন্টিফাই করতে পারি। তার মানে সিম্পলি প্রতীকের ক্ষেত্রে সংখ্যাটা আমরা কি লিখতে পারি বলতো, মৌলের পুরো নামে, মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে, মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কি বলতো, প্রতীক। খুব সিম্পল ব্যাপার যে মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে কি বলে বলতো, প্রতীক বলে। যেমন আমি যদি হাইড্রোজেনের কথা বলি, তাহলে এই হাইড্রোজেনটা বারবার লেখা আমার জন্য কিন্তু একটু ঝামেলা, কিন্তু আমি যদি কোনো জায়গায় যদি এইচ এই কথাটা লিখি, তার মানে এইচ লেখা মাত্রই তুমি কি করতে পারবা, এটা যে হাইড্রোজেনের কথা বলতেছি, তার মানে তুমি এটা কি করতে পারবা, ইজিলি আইডেন্টিফাই করতে পারবা। ঠিক আছে? যেমন আমি যদি কার্বনের কথা বলি, তাহলে বারবার আমাকে কার্বন না লিখে আমি যদি সি লিখি তখন তুমি বুঝতে পারবো আমি কার কথা বলতেছি বলতো, আমি কিন্তু কার্বনের কথা বলতেছি। ক্লিয়ার কথা? আচ্ছা, যেমন আমি যদি এই কথাটা লিখি, যেমন নেট্রিয়াম, এটার ক্ষেত্রে দেখো আমি যদি এন এ লিখি তার মানে এটা আমি কার কথা বুঝতে পারতেছি, এটা কার প্রতীক বলতো, সোডিয়ামের প্রতীক। আর এই যে তিনটা এক্সাম্পল দিলাম, এই তিনটা এক্সাম্পল থেকে আরেকটা ব্যাপার কিন্তু ক্লিয়ার, তুমি স্পষ্টত বুঝতে পারতেছো। যদি এক অক্ষর বিশিষ্ট যদি প্রতীক হয় তাহলে সেটা কি লেটারে লিখতে হয়, ক্যাপিটাল লেটারে লিখতে হয়। যেমন এক অক্ষর বিশিষ্ট প্রতীক আমি ক্যাপিটাল লেটারে লিখছি। আর যদি একাধিক অক্ষর বিশিষ্ট প্রতীক হয় সেই ক্ষেত্রে প্রথমটা কি করতে হয়, ক্যাপিটাল লেটারে লিখতে হয়, তারপরে কি বলতো, স্মল লেটারে লিখতে হয়। তাহলে প্রতীকের ব্যাপারটা আমরা বুঝতে পারছি। মূলত প্রতীকটা কোথা থেকে আসে বলতো, পরমাণুর ক্ষেত্রে আর কি বলতে পারি আমরা। তারপরে দেখো সংকেত, সংকেতের সংজ্ঞাটা বা আমি যদি ডেফিনেশনটা তোমাকে দিই, সংকেতের ব্যাপারটা হচ্ছে আমি সিম্পলি বলবো যে অণুর সংক্ষিপ্ত রূপকে বলা হয় সংকেত। অণুর সংক্ষিপ্ত রূপকে বলা হয় কি, সংকেত। যেমন আমি যদি তোমাকে এক্সাম্পল দেই,
তার মানে কি এই যে দেখো H2 এই কথাটা যখন তুমি বলবা তখন কিন্তু তুমি কখনোই কথাটা বলো না H2 পানির প্রতীক বলি না, আমি কি বলি বলতো সংকেত। কেন সংকেত বলি? কারণ এই যে দেখো এটা একটা অণু, এই অণুগুলাকে ভাঙলে আমরা অসংখ্য কি পাই বলতো? পরমাণু পাই কিন্তু, ঠিক আছে? তাহলে সংকেতের সংজ্ঞাটা এই জন্য আমরা এভাবে বলি অণুর সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? সংকেত বলা হয়। যেমন আমি যদি H2SO4 লিখি, তার মানে আমি এটা কি ইন্ডিকেট করতেছি? আমি কার কথা বলতেছি বলতো? সালফিউরিক অ্যাসিডের কথা বলতেছি। তাহলে এটা কার সংকেত? সালফিউরিক অ্যাসিডের সংকেত। আবার যদি আমি এরকম কথা লিখি যে K2Cr2O7, এটা কার সংকেত বলতো? পটাশিয়াম কি বলতো? পারম্যাঙ্গানেটের কি সংকেত? তার মানে কি এই যে আমি যে তার অণুটা লিখতেছি, এই অণুগুলাকে ভাঙলে অসংখ্য কি পাওয়া যায় বলতো? পরমাণু কিন্তু পাওয়া যায়, ঠিক আছে? তাহলে আমার কেমিস্ট্রির বেসিক বিষয়গুলো বোঝার আগে তোমাকে একটু এই প্রতীক এবং সংকেত সম্পর্কে একটু কি থাকতে হবে বলতো? আইডিয়া থাকতে হবে, ঠিক আছে? আশা করি ক্লিয়ার তোমাদের কাছে। চলো আমরা আরেকটু সামনের দিকে যাই। তারপরে তোমাদের এসএসসি লেভেলের আমি এই যে কথাগুলো বলতেছি এগুলোর অনেক রকম এক্সপ্লেনেশন হইতে পারে, কিন্তু আমি তোমাদেরকে কিন্তু এসএসসির যারা স্টুডেন্ট আছে তোমাদের কথা চিন্তা করে তোমাদের বইয়ের আলোকে আমি কিন্তু সংক্ষেপে একটু উপস্থাপন করার চেষ্টা করতেছি। এই প্রতীকগুলো হচ্ছে মূলত 3টি ভাষা হতে কিন্তু আগত। প্রতীক সমূহ মূলত কয়টি ভাষা হতে আগত বলতো? 3টি ভাষা হতে আগত। আচ্ছা, এই 3টা ভাষা কি কি? যদিও তোমাদের এখনকার নতুন যে বই আছে এখানে আরবির যে প্রতীকগুলো আছে এগুলো স্কিপ করে গেছে। দেখো আরবি, একটা হচ্ছে ইংরেজি, আর আরেকটা কি ল্যাটিন। তাহলে প্রতীক সমূহ মূলত কয়টা ভাষা থেকে আগত? প্রতীক সমূহ মূলত 3টা ভাষা থেকে আগত। একটা হচ্ছে আরবি, একটা হচ্ছে ইংরেজি, আর একটা কি ল্যাটিন। তুমি যদি আরবির কথা যদি বলো, এটা মূলত এমসিকিউ আসে, এই জন্য আমি একটু বলে দিতেছি, যদিও তোমাদের বইয়ে সরাসরি নাই। আরবি ভাষা থেকে 2টা প্রতীক আগত, একটা হচ্ছে বোরন, যেটার প্রতীকটা আমরা কি লিখি বলতো? বি। আর আরেকটা হচ্ছে জিরকোনিয়াম। এই যে জিরকোনিয়াম যেটা আছে এটার প্রতীক আমরা কি লিখি বলতো? সংক্ষেপে কি লিখি? জেটার লিখি। তার মানে আরবি ভাষা থেকে কোন 2টা প্রতীক আসছে? বোরন এবং কত? জিরকোনিয়াম। ইংরেজি ভাষা থেকে অসংখ্য আসছে, আসলে আমরা লিখে শেষ করতে পারবো না। যেমন আমি যদি কার্বনের কথা লিখি, কার্বন কি বলতো? সি, ইংরেজি ভাষা থেকে আসছে। আমি যদি হাইড্রোজেনের কথা বলি, এটা কি বলতো? এইচ হবে, ঠিক আছে? আমি যদি ম্যাগনেসিয়াম বলি, এটাকে আমরা কি লিখি বলতো? এমজি। এরকম আমি যদি অক্সিজেন লিখি, অক্সিজেনটাও কোন ভাষা থেকে আসছে বলতো? ইংরেজি ভাষা থেকে আসছে। তার মানে তার প্রতীকটা কি হবে বলতো? ও। তাহলে ইংরেজি ভাষা থেকে অসংখ্য আসছে। ল্যাটিন ভাষা থেকে যেগুলো আসছে এগুলো কিন্তু তোমাদের এমসিকিউ এর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে ল্যাটিন ভাষার ক্ষেত্রে বেশ কয়েকটা একটু মনে রাখতে হবে। যেমন সোডিয়াম, আমি বলতেছি কি বলতো? SODIUM, কিন্তু সোডিয়াম, কিন্তু তার প্রতীক কি লিখতেছি বলতো? Na। তার মানে তোমার বুঝতে হবে এই সোডিয়ামটা কোন ভাষা থেকে আসে নাই, এটা কিন্তু ইংরেজি ভাষা থেকে আসে না। ইংরেজি ভাষা থেকে আসলে তো আমি অ্যাসি লিখতাম। তাহলে সোডিয়ামটা কোন ভাষা থেকে আসছে বলতো? ল্যাটিন ভাষা থেকে আসছে। ওর ল্যাটিন নামটা কি বলতো? নেট্রিয়াম। যেমন আমি যদি বলি কপার, তাহলে কপারের ল্যাটিন নামটা কি জানি বলতো? কাপ্রাম। কি দ্বারা প্রকাশ করি বলতো? Cu দ্বারা প্রকাশ করি। যেমন সিলভার, ওর ল্যাটিন নামটা কি বলতো? আর্জেন্টাম। ক্লিয়ার কথা? তাহলে তোমার বইয়ের যে ল্যাটিন নামগুলো আছে এই নামগুলো একটু পড়ে ফেলতে হবে এমসিকিউ এর জন্য, খুবই কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার। আচ্ছা, তোমরা যারা আসো আমার কথাবার্তা ক্লিয়ার কিনা বা আমি যা বোঝাচ্ছি এগুলো ঠিকঠাক বুঝতেছো কিনা একটু আমাকে রেসপন্স করতে পারো, বা তোমাদের যদি কোনো প্রবলেম থাকে আমাকে একটু বলতে পারো। হ্যাঁ, আমি তোমাদের প্রবলেমগুলো কি করবো? সলভ করার চেষ্টা করব। আর আজকের ক্লাসটা আমি আগেই বলেছি মূলত এটা কিসের ক্লাস? বেসিকের উপরে ক্লাস কিন্তু। হ্যাঁ স্যার, এই ক্লাসটি কি ইউটিউবে হচ্ছে না? এই ক্লাসটা ইউটিউবে হচ্ছে না, এটা হচ্ছে আমাদের পেসমেকারের যে ফেসবুক পেজ আছে এবং আমাদের যে গ্রুপ আছে এই গ্রুপে লাইভ সম্প্রচার হচ্ছে। আর এই ক্লাসটা পরবর্তীতে কি হবে? আমাদের পেসমেকারের যে ইউটিউব চ্যানেল আছে ওইখানে কি করা হবে? ক্লাসটা আপলোড করে দেওয়া হবে। তাহলে কারোর যদি কোনো প্রবলেম থাকে বা ক্লাসটা যদি ঠিকঠাক বুঝতে না পারো সেক্ষেত্রে ইউটিউবে আবার তোমরা কি ক্লাসটা পেয়ে যাবা, কিন্তু ওইখান থেকে তোমার সুবিধাজনক সময়ে তুমি কি করতে পারবা? দেখে নিতে পারবা। আচ্ছা, মাসুদ হাসান আকাশ বলতেছে প্রিয় স্যার, ধন্যবাদ ভাইয়া, পেসমেকারের সাথে দেখো। আচ্ছা, তাহলে এই যে ব্যাপারটা আছে প্রতীকের ব্যাপারটা কিন্তু আমরা বুঝতে পারছি। এখন আমরা আরেকটু সামনের দিকে যাই। দেখো, আচ্ছা দেখ, মৌলের প্রকাশ মানে একটা মৌলকে আমরা কিভাবে প্রকাশ করব, প্রকাশ করার নিয়মটা কি বা তার ধরনটা কি হবে। তাহলে এই ক্ষেত্রে একটা এক্সাম্পল আমরা একটু মনে রাখতে পারি। মনে করো এই এক্সটা হচ্ছে যে কোনো একটা মৌলের প্রতীক। এক্সটা হচ্ছে কি যে কোনো একটা মৌলের কি প্রতীক? এটা হচ্ছে প্রতীকের বাম পাশ পাদবিন্দু, এটা ডান পাশ শীর্ষবিন্দু। এটা হচ্ছে কি? এটা হচ্ছে প্রতীকের বাম পাশ পাদবিন্দু, এটা বাম পাশ শীর্ষবিন্দু, আর এটা কি ডান পাশে কি শীর্ষবিন্দু। তাহলে মনে রাখবা এই প্রতীকের বাম পাশে পাদবিন্দুতে থাকে হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। পারমাণবিক সংখ্যা বা কি সংখ্যা? প্রোটন সংখ্যা। এই যে প্রতীকের বাম পাশে যে শীর্ষবিন্দু এখানে থাকে হচ্ছে ভর সংখ্যা। কি সংখ্যা থাকে? ভর সংখ্যা। এবং প্রতীকের ডান পাশে যে শীর্ষবিন্দু আছে এখানে থাকে হচ্ছে আদানের পরিমাণ। আর আরেকটা কথা মনে রাখতে হবে, এই আদানের পরিমাণের পরে কিন্তু প্লাস মাইনাস চিহ্ন বসে, এই ব্যাপারটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। তাহলে এইখানে যে কথাটা বলছি আমি একটু বিস্তারিত বলার চেষ্টা করতেছি।
তাহলে এখানে এক্স হচ্ছে কি বলতো, এক্স হচ্ছে যে কোনো মৌলের কি প্রতীক। এটা দ্বারা পর্যায় সারণীতে 118টা মৌলের যে কোনোটা মৌলকে আমি কি করতে পারবো, রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে এক্স হচ্ছে যে কোনো মৌলের কি প্রতীক। এই জেড হচ্ছে কি সংখ্যা বলতো, পারমাণবিক সংখ্যা। জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা। এই পারমাণবিক সংখ্যার ইংরেজিটা একটু তোমাদের জানতে হবে, এইটাকে বলে হচ্ছে অ্যাটমিক নাম্বার। পারমাণবিক সংখ্যার ইংরেজিটা কি নাম্বার বলে বলতো, অ্যাটমিক নাম্বার। যদি বলে এটা কোথায় বসে, এই পারমাণবিক সংখ্যাটা বসে হচ্ছে প্রতীকের বাম পাশে পাদবিন্দুতে। প্রতীকের বাম পাশে কোন বিন্দুতে বসে বলতো, পাদবিন্দুতে বসে। তাহলে এই পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কোথায় বসে, যে প্রতীকের বাম পাশে কোন বিন্দুতে বলতো, পাদবিন্দুতে। এই পারমাণবিক সংখ্যাটার আরেকটা নাম কি বলতো, প্রোটন সংখ্যা। পারমাণবিক সংখ্যাটার আরেকটা নাম কি সংখ্যা বলো, প্রোটন সংখ্যা, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলতো, পি দ্বারা প্রকাশ করি। আর মনে রাখবা এই মৌলের পরিচিতি নিশ্চিত করে কি বলতো, এই পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। যদি বলে মৌলের পরিচিতি নিশ্চিত করে কোন সংখ্যা বলতো, প্রোটন সংখ্যা। এই কথাটা একটু মনে রাখতে হবে। তাহলে কোন একটা মনে করো যে ইলেকট্রন বিন্যাসে তার বা নরমাল তোমার উদ্দীপকে প্রোটন দেওয়া আছে, নিউট্রন দেওয়া আছে, ইলেকট্রন দেওয়া আছে, তাহলে এটা কোন মৌলটাকে ইন্ডিকেট করতেছে, এটাকে বুঝতে চাইলে আমার কি দিয়ে বুঝতে হবে বলতো, প্রোটন সংখ্যা। তাহলে মৌলের পরিচিতি নিশ্চিত করে কি, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। আর এই পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা একটা মৌলের জন্য একটা কি বলতো, ফিক্স। ঠিক আছে, এই জন্য পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাকে যে কোনো মৌলের মৌলিক বৈশিষ্ট্য বলে। এই কথাটা একটু মাথায় রাখতে হবে। যে কোনো মৌলের কি বৈশিষ্ট্য বলতো, মৌলিক বৈশিষ্ট্য। যদি বলে যে কোনো মৌলের মৌলিক বৈশিষ্ট্য কোনটা, তাহলে আমরা কার কথা বলবো বলতো, পারমাণবিক সংখ্যা বা কি সংখ্যা, প্রোটন সংখ্যা। আশা করি এতটুকু ক্লিয়ার তোমাদের। আচ্ছা, তারপরে এই যে দেখো আমি এর কথা লিখছি, এই এ মানে হচ্ছে ভর সংখ্যা। এ মানে কি সংখ্যা বলো, ভর সংখ্যা। এটার ইংলিশটা হচ্ছে ম্যাস নাম্বার বলতে পারি আমরা, ভর সংখ্যা। আরেকটা কথা মনে রাখবা, এই ভর সংখ্যাটার অপর নাম কিন্তু নিউক্লিয়ন সংখ্যা। পরীক্ষায় প্রায়ই কিন্তু আসে, বা বলে অমুকের নিউক্লিয়ন সংখ্যা। তাহলে ভর সংখ্যার অপর নাম কি বলতো, নিউক্লিয়ন সংখ্যা। যদি বলে ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যাটা কোথায় বসে, কোথায় বসে, প্রতীকের বাম পাশে কোন বিন্দুতে, শীর্ষ বিন্দুতে। প্রতীকের বাম পাশে কোন বিন্দুতে বলে বসে বলতো, শীর্ষ বিন্দুতে বসে। আর যে কথাটা আমাদের একটু মাথায় রাখতে হবে, এই ভর সংখ্যাটা হচ্ছে দুইটা সংখ্যার যোগফল, একটা কি বলতো, প্রোটন সংখ্যা এবং কি নিউট্রন সংখ্যা। তাহলে ভর সংখ্যাটাকে যদি আমি প্রোটন সংখ্যাটা মাইনাস করি, সেই ক্ষেত্রে আমি কি সংখ্যা পেয়ে যাব বলতো, আমি কিন্তু নিউট্রন সংখ্যা পেয়ে যাব। আর প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এই তিনটাকে আবার কি বলে, পরমাণুর কি কণিকা বলে, স্থায়ী কণিকা বলে। আর আরেকটা কথা মনে রাখবা, যে কোনো একটা পরমাণুতে বা যে কোনো একটা মৌলে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কি হয় বলতো, সমান হয়। এই জন্য আমরা বলি পরমাণু কি নিরপেক্ষ হয় বলতো, পরমাণু আদান নিরপেক্ষ, বা কি নিরপেক্ষ হয় বলো, চার্জ নিরপেক্ষ হয়। এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। তাহলে দেখো এখানে আরেকটা কথা লিখছি এম। এই এমটার পরিচয় হচ্ছে, এম হচ্ছে আদানের পরিমাণ। কিসের পরিমাণ বলতো, আদানের পরিমাণ। আদানের পরিমাণের ব্যাপারটা কি, আমরা জানি কি কোন মৌল যে কয়টা ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে, যৌগ গঠনের সময় কোন মৌল যে কয়টা ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে কি করে বলতো, অষ্টক পূরণ করে, সেটাই তার কি হয় বলতো, যোজনী। এবং সেটাকে আমরা কি বলি বলতো, যেমন সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, সেহেতু তার যদি আদানের পরিমাণ বলি আমরা কত বলতো, 1 বলি। যেহেতু একটা ইলেকট্রন ছাড়ছে, যদি আমি বলি সোডিয়ামের জারণ মান, তখন বলি কত, +1। তাহলে এমটা হচ্ছে কি আদানের পরিমাণ। আর এখানে একটা কথা মনে রাখতে হবে, আদানের পরিমাণের পরে কি বসবে বলতো, চিহ্নটা বসবে। কিন্তু আদানের পরিমাণের পরে চিহ্ন বসে, চিহ্ন বসে। যেমন তুমি যদি সোডিয়ামের কথা লিখতে চাও, তাহলে তোমার সোডিয়াম কি, তুমি +1, এটা কিন্তু লেখা যাবে না। তাহলে আমার লিখতে হবে কি বলতো, সোডিয়াম Na কত প্লাস। যেমন ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমার কি লিখতে হবে, Mg কত প্লাস বলতো, 2+। তাহলে একটা মৌলকে কিভাবে প্রকাশ করতে হয় বা তার পরিচিতিটা কিভাবে কি করতে হয়, এই ব্যাপারটা আমি ক্লিয়ার করেছি। যারা ক্লাসে আসো একটু বলো, আমার এই যে জিনিসটা তোমাদেরকে বুঝিয়েছি, এটা তোমরা বুঝতে পারছো কিনা, বা কারো কোনো প্রবলেম আছে কিনা। একটা মৌলকে কিভাবে প্রকাশ করতে হয়, এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার কিনা। তারপরে আমরা বের করবো যে পারমাণবিক ভরগুলো আমরা কিভাবে সহজে বা শর্টকাটে কিভাবে কি করতে পারবো, নির্ণয় করতে পারবো। ঠিক আছে, আশা করি ক্লাসটা তোমাদের কাছে ক্লিয়ার।
যদি কারো কোনো প্রবলেম থাকে, কোনো কনফিউশন থাকে, আমাকে কমেন্টসে বলতে পারো, আমি তোমাদের প্রবলেমগুলো কি করব, সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? আর যারা ক্লাসে আছো একটু আমাকে কনফার্ম করো, এই যে আমি মৌলের প্রকাশ বিষয়টা যে তোমাদেরকে বুঝিয়েছি তোমরা বুঝছো কিনা, একটু কমেন্টে জানাও আমাকে যারা আছো, তাহলে আমি সামনের দিকে যাব। কারণ যদি কোনো প্রবলেম থাকে একটু আমাকে জানাতে পারো, সেই ক্ষেত্রে আমি রেসপন্স করার চেষ্টা করব। দেখো তারপরে হচ্ছে পারমাণবিক বল নির্ণয়ের কি বলতো কৌশল। এটা হচ্ছে কি একটা শর্টকাট টেকনিক আছে, যেটা তুমি তোমাদের বইগুলোতে তো আসলে নাই, এগুলো হচ্ছে হায়ার লেভেলের যে বইগুলো আছে বা ভার্সিটি এডমিশন টেস্টের যে বইগুলো আছে, এখানে বিভিন্ন জায়গায় আছে, শর্টকাটে লেখা আছে। তাহলে এসএসসি লেভেলের জন্য আমি এই বিষয়টা একটু তোমাদেরকে ডিসকাস করব, কিভাবে তোমরা শর্টকাটে কি করতে পারো বলো তো, মনে রাখতে পারো। তাহলে এই টপিকটার নাম হচ্ছে কি পারমাণবিক বল নির্ণয়ের কৌশল। এগুলো কিন্তু কোনো সূত্র টুত্র না, তুমি যদি সূত্র বলো এগুলো হচ্ছে মানুষের বানানো সূত্র। কেন? যাতে তুমি এই জিনিসগুলো একটু কি করতে পারো বলো তো, মনে রাখতে পারো। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দেই, যেমন কার্বনের ক্ষেত্রে আমরা কি লিখি, তার পারমাণবিক সংখ্যা 6, ভর সংখ্যা কত বলতো 12। আমি সালফারের ক্ষেত্রে বলি কত বলতো, তার পারমাণবিক সংখ্যা কত বলতো 16, এবং ভর সংখ্যা কত বলতো 32, ঠিক আছে? যেমন আমি যদি পটাশিয়ামের কথা বলি, তার পারমাণবিক সংখ্যা কত 19, আর ভর সংখ্যা কত হইলো বলতো 39। তার মানে আমরা এখন চেষ্টা করব, এই যে দেখো এই পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা তো তোমার মুখস্থ করতেই হবে। যদি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা যদি মুখস্থ করো, এই প্রতীকের বাম পাশে শীর্ষবিন্দুতে যে ভর সংখ্যাগুলো আছে এগুলা কিভাবে মুখস্থ করবা, এই টেকনিকটা আমি একটু দেখাবো। তোমরা এসএসসি লেভেলে অনেকে এই বিষয়গুলো নিয়ে কি থাকো বলতো, একটু কনফিউজ থাকো, যেটা কিভাবে হয়েছে বা কি কিভাবে আমি মনে রাখবো। তাহলে এই মনে রাখার টেকনিকটা আমি দেখাবো। তাহলে পারমাণবিক বল নির্ণয়ের কৌশল, তাহলে পারমাণবিক সংখ্যা কত থেকে কত পর্যন্ত, 1 থেকে 30 পর্যন্ত আমি দেখাবো, ঠিক আছে? তার আগে আমি একটা লাইন লিখে রেখেছি, একটু খেয়াল করো সবাই। এখানে লেখা আছে ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর কি বলতো ক্লোরিন। তাহলে এই ব্যতিক্রম বলতে আমি একটু মনে রাখবো, ব্যতিক্রম বলতে আমি বোঝাচ্ছি বেরিলিয়াম, আর হলো বলতে বোঝাচ্ছি হাইড্রোজেন। এখানে নাইট্রোজেন তো নাইট্রোজেন আছে, আর বলতে তুমি একটু মনে রাখবা আর্গন, আর শেষে ক্লোরিন আছে, মানে কি বলতো ক্লোরিন। তার মানে এই যে 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলার আমি পারমাণবিক ভর নির্ণয় করাটা যে শিখবো আমি টেকনিকের মাধ্যমে, এর মধ্যে এই যে এখানে 5টা মৌলের কথা বলছি এগুলাকে একটু ব্যতিক্রম। তার মানে এগুলাকে আমার আলাদাভাবে কি করতে হবে বলতো, বিবেচনা করতে হবে। তাহলে আমরা কি জানি, বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কত জানি 4, হাইড্রোজেনের কত জানি 1, নাইট্রোজেনের কত জানি বলতো 7, আর্গনের কত জানি 18, পটাশিয়াম ক্লোরিনের কত জানি বলতো 17। তার মানে কি এই যে 5টা মৌল লিখছি এর মধ্যে দেখো 4 এবং 18, এই দুইটা কি হইলো বলতো জোড়, আর বাকিগুলা এই যে 1, 7, 17 এইগুলা কি বলতো বেজোড়। তাহলে জোড়ের ব্যতিক্রম আমি কি বলতে পারি বলতো 4 আর 18। তার মানে বেরিলিয়াম আর কি বলতো আর্গন, এটা কত বলতো 4, এটা কত 18, এগুলার ভর সংখ্যা কত হবে আমি ওই জিনিসগুলো ডিসকাস করে তারপরে তোমাদেরকে একটু বলে দিব। আর দেখো বেজোড়ের ব্যতিক্রম তাইলে আমরা কত বলতে পারি বলতো 1, 7, 17। তাহলে বেজোড়ের ব্যতিক্রম গুলো এখানে কি কি আছে বলতো, হাইড্রোজেন তার পারমাণবিক সংখ্যা 1, তারপরে ব্যতিক্রম হলো, ঠিক আছে? আচ্ছা ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর কি বলতো ক্লোরিন, আচ্ছা 1, তারপরে কি আছে বলতো ক্লোরিন, ঠিক আছে? নাইট্রোজেন আছে, নাইট্রোজেন কত বলতো 7, আর কি আছে বলতো ক্লোরিন, ক্লোরিন হলো কত বলতো 17। তাহলে বেজোড়ের ব্যতিক্রম হইলো কি বলতো 1, 7, 17। তাহলে এগুলার কোনটার ভর সংখ্যা কত হবে আমি এটাই তোমাদেরকে একটু কি করবো শর্টকাট টেকনিক একটু শেখাবো। তার মানে এখন চলো আরেকটু সামনের দিকে যাই, তাহলে ব্যাপারটা তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে। দেখো পারমাণবিক সংখ্যা 1 থেকে 20 আমি আগে থেকে একটু লিখে রেখেছি যাতে একটু অল্প সময়ে ব্যাপারটা হয়ে যায়। যেমন দেখো 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে মৌলগুলো আছে জোড়গুলো আমি কি করছি একসাথে লিখছি, কিন্তু একটু আগে আমি যে কথাটা বললাম জোড়ের কয়টা ব্যতিক্রম আছে, দুইটা, একটা কত 4 আর কত বলতো 18। তুমি একটু যদি খেয়াল করো দেখো এখানে কিন্তু আমি সবই লিখেছি, দেখো 2, 6, 8, 10, 12, 14, 16, 20, কিন্তু দেখো 4 আর 18 কি নাই, কেন? এটা একটু ব্যতিক্রম, একটু অন্যভাবে আমাকে কি করতে হবে মনে রাখতে হবে। তাহলে 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট জোড় যে মৌলগুলো আছে এইগুলোর যদি তুমি পারমাণবিক ভর নির্ণয় করতে চাও তাহলে একটু তুমি একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে একটু এভাবে মনে রাখতে পারো যে পারমাণবিক ভর ইকুয়াল টু পারমাণবিক সংখ্যা ইনটু কত 2, পারমাণবিক ভর ইকুয়াল টু পারমাণবিক সংখ্যা ইনটু কত বলতো 2। তাহলে পারমাণবিক ভর ইকুয়াল টু আমার সূত্রটা কি, সূত্র বলতে টেকনিক আর কি, কোনো সূত্র না আসলে। তাহলে পারমাণবিক ভর ইকুয়াল টু পারমাণবিক সংখ্যা ইনটু কত বলতো 2। তাহলে ওর কারণ পারমাণবিক সংখ্যা কত বলতো 2, কিন্তু তাহলে ভর সংখ্যা হবে কত, পারমাণবিক ভর হবে কত, 2 দুগুণে কত 4, ওর আছে 6, তার মানে 6 দুগুণে কত হবে 12, ওর 8 দুগুণে কত হইলো বলতো 16, ওর 10 দুগুণে কত বলতো 20, ম্যাগনেসিয়াম 12 দুগুণে কত হইলো 24, সিলিকন 14 দুগুণে কত বলতো 28, সালফার 16 দুগুণে কত বল 32, ক্যালসিয়াম 20 দুগুণে কত হলো বলতো 40। তার মানে 1 থেকে 20 পর্যন্ত
জোর যে মৌলগুলো আছে দুইটা বাদে বাকি সবগুলো আমরা কি বলতো একেবারে মুহূর্তের মধ্যে তুমি 1 মিনিটের মধ্যে কি করতে পারবো বলতো মুখস্থ করে ফেলতে পারবা। তাহলে এই টেকনিকের মাধ্যমে বিষয়টা তোমার কাছে কি বলতো খুব সহজ হবে। তার মানে এটা যারা পারো তো পারোই, এই টেকনিক ছাড়া মুখস্থ যারা করতে পারছো ভেরি গুড, তোমরা তো বেস্ট। কিন্তু অনেকের ক্ষেত্রে যে প্রবলেম গুলো হয় বা বলে যে ভাই এই জিনিসটা মনে রাখতে পারি না, এটা কিভাবে শর্টকাটে মনে রাখা যায়, তাদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ঠিক আছে, এগুলা তোমাদের এডমিশনের যে বইগুলো আছে এগুলা থেকে এগুলা বিস্তারিত উপস্থাপন করে দেওয়া আছে এভাবে শর্টকাটে। তাহলে 1 থেকে 20 পর্যন্ত জোরগুলো আশা করি ক্লিয়ার। যারা ক্লাসে আছো একটু আমাকে জানাতে পারো তোমরা এই জিনিসগুলো বুঝতেছো কিনা, যে শর্টকাট টেকনিক গুলা তোমাদের কাছে ভালো লাগতেছে কিনা বা তোমরা বুঝতে পারতেছো কিনা, একটু জানাতে পারো যারা আমাদের সাথে আছো। বুঝরাঞ্জুম বলতেছো না বুঝি নাই ভাইয়া। আপু কি বুঝো নাই একটু বলো আমাকে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। বুঝরাঞ্জুম একটু বলো আপু তুমি কি বুঝো নাই, কোন জায়গায় তোমার প্রবলেম হয়েছে একটু বলো, আমি তোমার প্রবলেমটা কি করবো সলভ করে দিব। আচ্ছা চলো আমরা আরেকটু সামনের দিকে যাই। তারপরে লিখছি পারমাণবিক সংখ্যা 1 থেকে 20। এইখানে কোনগুলো রাখা হয়েছে বলতো বেজুর গুলা। তাহলে আগেই বলছিলাম বেজুরের ব্যতিক্রম কত 1, 7, 17। তার মানে এই তিনটা বাদে বাকি যা আছে সব কি করছি বলতো এইখানে লিখছি। দেখো 3, 5, 9, 11, 13, 15 তারপরে কত বলতো 19। তার মানে 1, 7, 17 কিন্তু বাদ দিয়েছি আমরা। তাহলে এইটার ক্ষেত্রে আমরা যে টেকনিকের মাধ্যমে শিখবো সেটা হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত বেজুর যেগুলো আছে এইগুলোর ক্ষেত্রে আমরা এরকম ভাবে মনে রাখতে পারি পারমাণবিক ভর ইকুয়াল টু পারমাণবিক সংখ্যা ইনটু 2। পারমাণবিক ভর ইকুয়াল টু পারমাণবিক সংখ্যা ইনটু 2। তার সাথে আমি কত যোগ করব বলতো 1 যোগ করব। ঠিক আছে, এই টেকনিকের মাধ্যমে আমরা 1 থেকে 20 পর্যন্ত বেজোড় যে মৌলগুলো আছে প্রত্যেকটার ভর সংখ্যা আমরা কি করতে পারবো বলতো ইজিলি শিখে ফেলতে পারবো। দেখো তাহলে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলতো 3। তাহলে ওর ভর সংখ্যা হবে কত 3 দুগুণে 6 আর 1 কত বলতো 7 কিন্তু। ঠিক আছে, বোরনের কত 5, 5 দুগুণে 10 আর 1 কত বলতো 11। ক্লোরিন কত 9 দুগুণে 18, 18 আর 1 কত বলতো 19 কিন্তু। ক্লিয়ার। সোডিয়াম 11 দুগুণে কত 22, 22 আর 1 কত বলতো 23। আর সোডিয়ামটা কোন ভাষা থেকে আসছে ল্যাটিন ভাষা থেকে, ওর ল্যাটিন নামটা কি বলতো নেট্রিয়াম আসে কিন্তু। ঠিক আছে, একটু মাথায় রাখতে হবে। দেখো অ্যালুমিনিয়াম ওর পারমাণবিক সংখ্যা কত 13, ওর ভর সংখ্যা হবে কত 13 দুগুণে 26 আর 1 কত বলতো 27 কিন্তু। দেখো ফসফরাস কত 15, 15 দুগুণে 30 আর 1 কত বলতো 31। পটাশিয়াম কত বলতো 19, 19 দুগুণে কত 38, 38 আর 1 কত বলতো 39। তার মানে দেখো এই সাতটা কিন্তু ইজিলি তুমি এই টেকনিকটা যদি একটু মাথায় রাখতে পারো তুমি মুহূর্তের মধ্যে এই জিনিসটা কি করতে পারবা বলতো শিখে ফেলতে পারবা। ক্লিয়ার, আশা করি এইটাও তোমাদের কাছে ক্লিয়ার। তাহলে আমি এই যে 1 থেকে 20 পর্যন্ত আমি দেখিয়েছি তোমাদেরকে, তার মধ্যে আমি কিন্তু জোরের কয়েকটা ব্যতিক্রম বলছিলাম, বেজোরের কয়েকটা কি বলছি বলতো ব্যতিক্রম বলছি। এখন ওই বিষয়গুলো আমাদের একটু দেখতে হবে যে ওইগুলার ভর সংখ্যা কত হবে। যেমন দেখো জোরের যে ব্যতিক্রম 4 আর 18। যেমন দেখো আমি এতক্ষণ তোমাদেরকে যে শর্টকাট টেকনিকটা বলছি যে এই যে দেখো বেরিলিয়ামের কত 4, তাহলে আমি যে শর্টকাটটা দেখাইলাম 4 দুগুণে কত হওয়া উচিত বলতো 8 হওয়া উচিত। কিন্তু বেরিলিয়ামের ক্ষেত্রে কি একটু ব্যতিক্রম হয়, 8 হয় না, এটা হয় যেন কত 9 হয়। তাহলে তুমি এরকম ভাবে মনে রাখতে পারো বেরিলিয়াম যদিও জোর সে কি বলতো আচরণ করে বেজোরের মতো, এইভাবে তুমি মনে রাখতে পারো। মনে রেখে কি করতে পারো বলতো জিনিসটা কিন্তু শিখতে পারো। তাহলে 4 দুগুণে 8, 8 আর 1 কত বলতো 9। আর আর্গন, আর্গনকে আমরা কি বলি বলতো ও পর্যায় সারণীতে কত নাম্বার গ্রুপে অবস্থিত বলো 18 নাম্বার গ্রুপে অবস্থিত। ওদেরকে আমরা কি বলি বলতো নিষ্ক্রিয় মৌল বলি। আর আমরা কি জানি ওরা সাধারণত অন্য কোন মৌলের সাথে কি হয় না বলতো যুক্ত হয় না। আর নিষ্ক্রিয় গ্যাসের নিষ্ক্রিয়তার কারণ কি আমি যখন এই চ্যাপ্টারের উপর ক্লাস নিয়েছি তখন কিন্তু আমি বিস্তারিত বলার চেষ্টা করছি। নিষ্ক্রিয় গ্যাসের নিষ্ক্রিয়তার কারণ হচ্ছে মূলত 3টা। আয়নীকরণ শক্তির মান সর্বোচ্চ, ইলেকট্রন শক্তির মান 0 এবং পরিত্রিণাত্মকতার মান কত বলতো 0। এই 3টা কারণে নিষ্ক্রিয় মৌলগুলা কি অন্য কোন মৌলের সাথে কি হয় না যুক্ত হয় না। আচ্ছা এখন যদি খেয়াল করো তাহলে এটাকে তুমি একটু এভাবে মনে রাখতে পারো যেহেতু নিষ্ক্রিয় মৌল তার মানে ওরা কি বলতো অন্য মৌলগুলা থেকে একটু কিন্তু আলাদা। কেন আলাদা? ওদের অষ্টক পূর্ণ কিন্তু থাকে। কি পূর্ণ থাকে? অষ্টক পূর্ণ থাকে। এই জন্য তুমি এভাবে মনে রাখতে পারো ভর সংখ্যা একটু ব্যতিক্রম। আমি যে টেকনিকটা শিখিয়েছি অনুযায়ী কত হওয়া উচিত 18 দুগুণে কত বলতো 36। তুমি মনে রাখবা ওর 36 না হয়ে কত হয় 40 হয়। কত হয় 40 হয়। ঠিক আছে, এই দুইটা টেকনিকের মাধ্যমে তুমি একটু কি করতে পারো মনে রাখতে পারো। এখানে যে পেপারগুলো আছে আমি জাস্ট তুমি কিভাবে মনে রাখতে পারো এই জিনিসটা কিন্তু বলার চেষ্টা করতেছি। আচ্ছা বুঝলাম, আঞ্জাম বলছে না বুঝি নাই ভাইয়া, ভাইয়া আগেরটা বুঝি নাই। আচ্ছা ঠিক আছে আপু আমি আগেরটা রিপিট করতেছি আবার। ঠিক আছে, আমি এটা শেষ করে আগেরটা কি করব রিপিট করব। ঠিক আছে, আচ্ছা আর কি বাসির আমাদের সাথে আছে ক্লাস দেখতেছে। আচ্ছা অনেকেই ক্লাসে আছে, তোমাদের যদি কোনো প্রবলেম হয় একটু বলতে পারো, বুঝতে কোনো প্রবলেম হলে একটু নির্দ্বিধায় আমাকে বলবো, আমি কি করবো তোমাদের প্রবলেম গুলো সলভ করার চেষ্টা করবো। দেখো বেজোরের ব্যতিক্রম
1 7 17 তুমি মনে রাখবা এটা আমরা সবাই জানি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যাও 1 তার ভর সংখ্যাও কত 1 শুধুমাত্র একটা মনে রাখবা হাইড্রোজেনের সবকিছুই 1 শুধুমাত্র নিউট্রন সংখ্যা কত বলো তো 0 তাহলে হাইড্রোজেন পর্যায় সারণীতে একটা মৌল যার কি নাই বলো তো কোনো নিউট্রন নাই ওর নিউট্রন সংখ্যা কত 1 - 1 ইকুয়াল টু কত বলো তো 0 কিন্তু আচ্ছা নাইট্রোজেন তাহলে বেজোরের ক্ষেত্রে আমরা শর্টকাট টেকনিকটা কি বুঝলাম বলো তো 7 গুণে কত 14 আর 1 কত 15 তাহলে এটা কি একটু ওই রকম হয় না তুমি মনে রাখবা এটা যদি বেজোর আচরণ করে জোরের মতো তার মানে এটা হবে কত 7 গুণে কত বলো তো 14 এভাবে একটু মনে রাখবা আর ক্লোরিনের ক্ষেত্রে দেখো 17 গুণে কত 34 34 আর 1 কত বলো তো 35 কিন্তু এটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয় ওর ভর সংখ্যা কত হয় বলো তো 35.5 তুমি একটা কথা মনে রাখতে পারো পর্যায় সারণীতে যে মৌলগুলো আছে 0.5 কিন্তু কয়েকটা মৌলের ক্ষেত্রে হয় যেমন ক্লোরিন যে আছে ওর ভর সংখ্যা কত হয় বলো তো 35.5 আবার কপারের ক্ষেত্রেও কত হয় বলো তো 63.5 আবার পর্যায় সারণীতে আরেকটা মৌল আছে হাফনিয়াম যেটা হয় কত বলো তো 178.5 এই মৌলগুলোর ক্ষেত্রে কি হয় 0.5 হয় তাহলে হাফনিয়ামটা তোমার দরকার নাই তুমি জাস্ট এই দুইটা একটু মনে রাখতে পারো যে ক্লোরিন আর কপার এগুলোর কত হয় 63 কত হয় 5 হয় ক্লিয়ার তার মানে 1 থেকে 20 পর্যন্ত জুড় বেজুর যে মৌলগুলো আছে ভর সংখ্যাগুলো তুমি কিভাবে মনে রাখতে পারবে আমি কিন্তু শর্টকাটে দেখিয়ে দিয়েছি আচ্ছা দেখো তারপরে বুস্টান্তম যে কথাটা বলছিলা তুমি এটার কথা বলছিলা যে 1 থেকে 20 পর্যন্ত যে মৌলগুলো আছে এগুলোর ক্ষেত্রে পারমাণবিক ভর ইকুয়াল টু আমি শর্টকাটটা মনে রাখবো কি পারমাণবিক সংখ্যা ইনটু কত 2 তাহলে দেখো ওর পারমাণবিক সংখ্যা কত ছিল 2 তাহলে ভর সংখ্যা 2 গুণে 4 6 গুণে 12 অক্সিজেন পারমাণবিক সংখ্যা 8 ভর সংখ্যা কত 16 ওর ছিল 10 10 গুণে কত বলো তো 20 12 গুণে 24 ঠিক আছে ক্লিয়ার 20 গুণে কত 40 ঠিক আছে বুস্টান্তম আশা করি আপু তোমার কাছে ক্লিয়ার তুমি যদি ক্লাসে থাকো একটু আমাকে জানাও যে তুমি জিনিসটা বুঝতে পারছো কিনা বা তোমার প্রবলেমটা সলভ হয়েছে কিনা তাহলে চলো আমরা একটু সামনের দিকে যাই তাহলে 1 থেকে 20 পর্যন্ত জোর বেজোর যা আছে আমরা কিন্তু একেবারে ব্যতিক্রম গুলা সহ কি করছি শিখে ফেলছি এখন আমাদের একটু 1 থেকে 20 পর্যন্ত তোমরা অনেকেই মনে রাখতে পারো কিন্তু 21 থেকে 30 পর্যন্ত অনেকেরই একটা কি থাকে বলো তো প্রবলেম থাকে যে এগুলার ভর সংখ্যা আমরা কিভাবে মনে রাখবো বা পারমাণবিক ভর মনে রাখার কোনো শর্টকাট আছে কিনা তার মানে এই শর্টকাটটা আমি তোমাদেরকে একটু কি করব বলো তো দেখানোর চেষ্টা করব ঠিক আছে এটা একটু ভালোভাবে খেয়াল করবে যারা ক্লাসে আসো তাহলে দেখো 21 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো আছে এগুলোর ক্ষেত্রে যদি আমি পারমাণবিক ভরটা যদি একটু নির্ণয় করা যদি শর্টকাটে শিখতে চাই সেই ক্ষেত্রে তুমি একটা কথা মনে রাখতে পারো পারমাণবিক ভর ইকুয়াল টু পারমাণবিক সংখ্যা ইনটু কত 2 প্লাস কত বলো তো পি প্লাস কি লিখলাম পি লিখলাম তার মানে নিশ্চয়ই পি এর একটা কি আছে বলো তো মান আছে এখানে কয়টা মৌলের কথা লিখেছি আমি বলো তো 10টা মৌলের কথা লিখেছি তার মানে পি এর মান কয়টা 10টা ভ্যালু কিন্তু হবে এখন তুমি বলতে পারো আমি এই 10টা জিনিস মনে রাখতে পারি না এই 10টা জিনিসের জন্য যদি আরো 10টা ভ্যালু মনে রাখতে হয় তাহলে তো ব্যাপারটা তোমার জন্য কি হয়ে যাবে কঠিন হয়ে যাবে দেখো পি এর ভ্যালুগুলো তুমি খুব সহজেই মুখস্থ করতে পারবে এটা কোনো বিষয় না তুমি 20 সেকেন্ডে মুখস্থ করে ফেলতে পারবে দেখো পি এর যে 10টা ভ্যালু আছে এটা আমরা এইভাবে মনে রাখবো 3 3টা 45 3 55 কি বললাম 3 তারপরে কয়টা 45 3টা 45 একটা 45 দুইটা 45 3টা 45 তারপরে কত বলো তো 3 তারপরে কি বলো তো 55 তাহলে আমরা মনে রাখবো কি 3 একটা 45 দুইটা 45 3টা 45 আবার 3 কত 55 ক্লিয়ার তার মানে মুহূর্তেই তুমি এটা কি করে ফেলতে পারবা বলো তো শিখে ফেলতে পারবা কিন্তু একটু খেয়াল করো তার মানে আমি এটার ক্ষেত্রে যদি খেয়াল করি স্ক্যান্ডিয়াম 21 গুণে কত বলো তো 42 42 আর 3 কত বলো তো 45 তাহলে ওর ভর সংখ্যা কত হলো 45 এই জন্য স্ক্যান্ডিয়াম কত লিখি বলো তো পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 21 ভর সংখ্যা কত বলো 45 একটু টাইটেনিয়াম দেখো 22 গুণে কত বলো 22 গুণে কত 44 44 আর 4 কত 48 ভ্যানাডিয়াম 23 গুণে কত 56 সরি 23 গুণে 46 46 আর 5 কত বলো তো 51 ক্রোমিয়ামের খুব ইম্পর্টেন্ট কিন্তু আসে কিন্তু 24 গুণে কত জানি আমরা 48 48 আর 4 কত বলো তো 52 কিন্তু ক্লিয়ার যেমন দেখো ম্যাঙ্গানিজ 25 গুণে 50 50 আর 5 কত বলো 55 তাহলে ওর ভর সংখ্যা আমরা কত মনে রাখতে পারি 55 আয়রন 26 গুণে 52 52 আর 4 কত বলো 56 কোবাল্ট 27 গুণে কত 54 আর 54 আর 5 কত বলো তো 59 এটা 58.9 এর মতো হয় আর কি বা এটার বেশি হয় এজন্য আমরা 59 ধরি কিন্তু এটা তোমার বইয়ে কি করছে তোমাদের যে পর্যায় সারণী দেওয়া আছে এখানে 58 দেওয়া আছে তুমি তাহলে এটা করে রাখতে পারো 59 - 1 সমান কত 58 ক্লিয়ার কথা আচ্ছা নিকেল কত 28 গুণে কত বলে তো 56 ঠিক আছে 56 আর 3 কত বলো 59 কপারের ক্ষেত্রে 29 গুণে কত 58 58 আর 5 কত বলো তো একটু 63 তাহলে আমি বলছি কি কপারের ক্ষেত্রে কত হয় 0.5 যোগ করতে হয় তাহলে ওর ভর সংখ্যা কত হয় বলো 63 দশমিক কত 5 ক্লিয়ার
তারপরে দেখো জিঙ্কের কথা হয় কত 30 দুগুণে কত 60 60 আর 5 কত বলো তো 65। যারা ক্লাসে আসো একটু আমাকে বলো এই শর্টকাট টেকনিকে তুমি মুখ করতেই কি করতে পারবা বলো তো 1 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো আছে ওদের পারমাণবিক ভর বলো বা ভর সংখ্যা তুমি যাই বলতে চাও না কেন এগুলা ইজিলি আমরা কি করতে পারবো বলো তো মনে রাখতে পারবো। ক্লিয়ার কথা? আশা করি এই শর্টকাট টেকনিকটার মাধ্যমে তোমরা উপকৃত হবে। তোমাদের মনে রাখার ক্ষেত্রে যে কনফিউশনটা হয় এই কনফিউশনগুলো কি হয়ে যাবে বলো একটু দূর হয়ে যাবে। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা তাহলে 1 থেকে 30 পর্যন্ত প্রত্যেকটা মৌলের ভর সংখ্যা আমরা কিভাবে মনে রাখবো এই ব্যাপারটা আমরা কি করছি বলো তো শিখে গেছি। আচ্ছা দেখো তারপরে শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে কেমিস্ট্রির সবচেয়ে বেসিক একটা ব্যাপার। তুমি যদি ইলেকট্রন বিন্যাস যদি না জানো তুমি কেমিস্ট্রির যে চ্যাপ্টার গুলো আছে একটা চ্যাপ্টারও তুমি ঠিকঠাক কি করতে পারবে না বলো তো পড়তে পারবে না। তাহলে তোমাদের এসএসসি র যারা স্টুডেন্ট যারা আছে অনেকের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা একটু কি থাকে বলো তো প্রবলেম থাকে। যাদের এই প্রবলেমটা আছে আশা করি আজকের এই ক্লাসটা করার মাধ্যমে তুমি এই প্রবলেমটা কি করতে পারবা ওভারকাম করতে পারবা। ঠিক আছে? ক্লিয়ার কথা? আর আরেকটা ব্যাপার যদি আমরা এই ক্লাসটা এসএসসি কত ব্যাচের জন্য নিতেছি বলো তো 26 ব্যাচের জন্য, কিন্তু এসএসসি 27 ব্যাচ বা তার পরবর্তীতে যে ব্যাচগুলো আসবে সবার জন্য এই শর্টকাট টেকনিকগুলো কি হবে বলো তো সমানভাবে কিন্তু প্রযোজ্য হবে। ক্লিয়ার কথা? তাহলে তোমরাও এই ক্লাসটা কি করতে পারো বলো তো ফলো করতে পারো। দেখো শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা যে কথাটা বলি যেমন পরমাণুর কেন্দ্রকে আমরা কি বলি বলো তো নিউক্লিয়াস। এর বাহিরে যে শক্তি স্তরগুলো আছে এগুলোর কিন্তু মূলত আমরা 4টা নামে কিন্তু ডাকতে পারি। ঠিক আছে না? তাহলে পরমাণুর কেন্দ্র এটাকে আমরা বলি কি বলতো নিউক্লিয়াস বলি। এর বাহিরের যে শক্তি স্তরগুলো আছে এগুলোকে কিন্তু মূলত আমরা কয়টা নামে ডাকতে পারি 4টা নামে ডাকতে পারি। আমরা বলতে পারি অরবিট, শেল বা শক্তি স্তর বা কক্ষপথ কিন্তু এগুলাকে বলে। হ্যাঁ, অরবিট, শেল, শক্তি স্তর বা কি বলে বলতো কক্ষপথ বলে। এবং নিউক্লিয়াসের কাছাকাছি প্রথম যে কক্ষপথটা আছে এটাকে বলি কিন্তু আমরা কে শেল, তারপরেরটাকে বলি কি বলতো এল শেল, তারপরেরটাকে কি বলি বলতো এম শেল। তার মানে কে শেল যেটা হয় এটা কোন কক্ষপথ হয় বলতো প্রথম কক্ষপথ। তার মানে এটার ক্ষেত্রে এন এর মানটা কত বলবো 1, আর এন এর ক্ষেত্রে এন এর মানটা কত বলতো 2, এবং এম এর ক্ষেত্রে কি বলতো এন ইকুয়াল টু কত বলতো 3। আর আমরা জানি কি শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র কি বলতো 2 কত বলতো এন স্কয়ার না। আর এখানে এন মানে কিসের সংখ্যা বলতো কক্ষপথের সংখ্যা। কিসের সংখ্যা বলো কক্ষপথের সংখ্যা। তার মানে n ইকুয়াল টু যদি আমি কত ধরি বলতো 1 ধরি সেই ক্ষেত্রে আমার প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে বলতো 2টা। n এর মানটা যদি আমি 2 ধরি দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে বলতো 8টা। n এর মানটা যদি আমি 3 ধরি তাহলে তৃতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে বলতো 18টা। আর n এর মানটা 4 ধরলে চতুর্থ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে বলতো 32টা। এটা কি বলবো কে শেল, এটা এল শেল, এটা হচ্ছে এম শেল, এটা কত বলতো এন শেল। আর 2n স্কয়ার যে সূত্রটা আবিষ্কার করছিল বিজ্ঞানী বিউরি নামক একজন বিজ্ঞানী এই সূত্রটা কি করছিল আবিষ্কার করছিল। তাহলে আমি এই সূত্র দিয়ে ইলেকট্রন বিন্যাস করতে পারবো না। এই সূত্র দিয়ে ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে একটা লিমিটেশন আছে, একটু খেয়াল করো। যেমন দেখো হাইড্রোজেনে তার মানে কি প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ এই সূত্র অনুযায়ী 2টা থাকতে পারে। একটা হিলিয়াম কত বলতো 2 হয়ে গেল 2, লিথিয়ামের কত হইলো বলতো 3, ইলেকট্রন বিন্যাস কত হবে বলতো 2-1, বেরিলিয়াম কত বলতো 4, এইভাবে হইলো কত বলতো 2-2। এইভাবে আমি বোরন, তারপরে কি কার্বন, নাইট্রোজেন, ঠিক আছে না, বোরন, কার্বন, নাইট্রোজেন, তারপরে কি অক্সিজেন, তারপরে কি ফ্লোরিন, তারপরে নিয়ন, আমি ইজিলি এগুলা কি করতে পারবো বলতো করে ফেলতে পারবো। সোডিয়াম, তারপরে কি ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, তারপরে কি বলতো আর্গন। এই পর্যন্ত আমরা এই সূত্র দিয়ে ইজিলি কি করতে পারি ইলেকট্রন বিন্যাস করতে পারি। যেমন আমি যদি ক্লোরিনেরটা করি দেখো প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে কয়টা থাকবে 7টা। তুমি যদি আর্গনেরটা করার চেষ্টা করো দেখো প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে কয়টা 8টা, হয়ে গেল ইলেকট্রন বিন্যাস। কিন্তু তুমি যদি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করতে চাও তখন ব্যাপারটা কি হবে বলতো। আমি যদি এই নিয়মে যদি ইলেকট্রন বিন্যাস করতে চাই প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, কয়টা হলো 10টা, বাকি আছে কয়টা 9টা, তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ থাকতে পারে কয়টা 18টা, সেই অনুযায়ী আমার কয়টা দেওয়া হবে 9টা। কিন্তু বাস্তবে তো আমরা এটা করি না, আমরা লিখি কত বলতো 288 কত বলতো 1। আর এই কারণে আমার কার আইডিয়া লাগে বলতো উপশক্তি স্তরের কি লাগে বলতো আইডিয়া লাগে। আর ওই যে ইলেকট্রন বিন্যাস ওই ইলেকট্রন বিন্যাসটাকে আমরা কি ইলেকট্রন বিন্যাস বলি বলতো এসপিডিএফ ইলেকট্রন বিন্যাস। এটা কিন্তু তোমাদের পরীক্ষাতেও আসে। তাহলে 2n স্কয়ার সূত্রের যে সীমাবদ্ধতাটা আছে সেটা হচ্ছে 1 থেকে 18 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোর আমি ইলেকট্রন বিন্যাস কিন্তু করতে পারবো। তারপরে আমি কি করতে পারবো না বলতো এই সূত্রের মাধ্যমে আর ইলেকট্রন বিন্যাসটা করতে পারবো না। সেক্ষেত্রে আমার কার মাধ্যমে করতে হবে বলতো এসপিডিএফ এর মাধ্যমে করতে হবে। আর তোমাদের যত রকম
রকমের ইলেকট্রন বিন্যাস আসবে, আগে কিন্তু এসপিডিএফ ইলেকট্রন বিন্যাসটা করে তারপরে কোন কক্ষপথে কয়টা আছে তোমার কি করতে হবে, দেখাতে হবে। সেক্ষেত্রে আমি এখন তোমাদেরকে এসপিডিএফ এর যে ইলেকট্রন বিন্যাসটা আছে এই ইলেকট্রন বিন্যাসটা একটু দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, যারা ক্লাসে আসো একটু জানাও আমাকে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা বা ক্লাসটা ঠিকঠাক বুঝতেছো কিনা। আচ্ছা, এমডি রুবেল হোসেন বলতেছে স্যার টেকনিক গুলো মনে রাখার মতো। ধন্যবাদ রুবেল ভাইয়া, আশা করি ভালো আছো। আচ্ছা ভাইয়া পানি পানি লাগে। আচ্ছা, আসিফ আহমেদ বলতেছে ভাইয়া পানি পানি লাগে। ধন্যবাদ ভাইয়া। তোমার কাছে যদি পানি পানি লাগে আর তুমি যদি ঠিকঠাক বুঝতে পারো, জিনিসগুলো যদি একটু শর্টকাটে মনে রাখতে পারো, তাইলে আমি এই যে ক্লাসটা নিতেছি, আমার এই ক্লাস নেওয়াটা কি বলতো সার্থক। ঠিক আছে, আমরা পেসমেকার থেকে তোমাদের জন্য এই চেষ্টাটাই করতেছি, যাদের ক্ষেত্রে কি বিভিন্ন প্রবলেমের কারণে তোমরা ঠিকঠাক পড়াশোনা করতে পারতেছো না, তারা যাতে নিজের পড়াশোনাটা ঠিকঠাক কন্টিনিউ করতে পারো, সেই জন্য আমরা রেগুলার কি করতেছি বলতো, ফ্রি ক্লাস বা এক্সাম এগুলোর আয়োজন করতেছি। তাই এগুলোর জন্য সবাই কি আমাদের পেসমেকারের সাথে থেকো। আর তোমরা তো জানোই, আর আমাদের পেসমেকারের পক্ষ থেকে টেস্ট এক্সাম বুস্টার কোর্স যেটা অনলাইনে আজকে থেকে শুরু হয়েছে, রেগুলার বেসিসে কিন্তু এখন ক্লাস হবে। ঠিক আছে, যেমন আজকে একটা ক্লাস হয়েছে, আগামীকালকে সম্ভবত ক্লাস হবে। রেগুলার কিন্তু তোমাদের এসএসসি 26 ব্যাচের শর্ট সিলেবাসের যে চ্যাপ্টার গুলো আছে, এই চ্যাপ্টার গুলো আমরা কি করবো, পেসমেকারের পক্ষ থেকে আমাদের ইনস্ট্রাক্টর যারা আছে আমরা কভার করে দেওয়ার চেষ্টা করব। তোমাদের যদি কোনো প্রবলেমও থাকে, প্রবলেম গুলো যেহেতু আমাদের একটা তোমাদের জন্য একটা ডেডিকেটেড ফেসবুক গ্রুপ করবো, এখানে তোমরা যদি নিজেদের প্রবলেম গুলো যদি আপলোড করো, ছবি তুলে দাও, তাহলে আমরা ইনস্ট্রাক্টররা যারা আছে আমরা কি করবো, ওই প্রবলেম গুলো তোমাদেরকে সলভ করে দিব। ঠিক আছে, আশা করি এটা তোমাদের টেস্টের প্রিপারেশন বলো বা এসএসসি প্রিপারেশনের জন্য খুবই ইফেক্টিভ হবে। ঠিক আছে, সেজন্য তোমাদের সবাইকে পেসমেকারের সাথে চাই। আচ্ছা, কারোর যদি কোনো প্রবলেম থাকে একটু বললে আমি কি করব, রেসপন্স করব। তাহলে এই যে দেখো 12 স্কয়ার সূত্রটার একটা কি আছে, সীমাবদ্ধতা আছে। যেহেতু সীমাবদ্ধতা আছে, তার মানে আমার কি করতে হবে বলতো, যেহেতু সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতা আমাকে ওভারকাম করতে হবে। সেটা ওভারকাম করার জন্য কি করতে হবে, এসপিডিএফ ইলেকট্রন বিন্যাসটা শিখতে হবে। আচ্ছা, হামিদুর রহমান আইডি থেকে জিজ্ঞেস করতেছে ভাইয়া বিজ্ঞানীর নামটা বোঝা যায় না। আচ্ছা, বিজ্ঞানীর নামটা লিখেছে হচ্ছে ভাইয়া বিজ্ঞানী বিউরি। বিজ্ঞানী বিউরি, বিউরি নামক একজন বিজ্ঞানী কি করছিল বলতো, এই সূত্রটার কথা প্রথমে বলছিল। ঠিক আছে, এবং এটার দ্বারা আমরা স্বাভাবিক নিয়মে কি করতে পারি বলতো, ইলেকট্রন বিন্যাস করতে পারি। তাহলে কত পর্যন্ত করতে পারি, 18 পর্যন্ত। তার মানে হাইড্রোজেন থেকে কোন পর্যন্ত করতে পারবো বলো, আর্গন পর্যন্ত। তার মানে পটাশিয়াম থেকে কি এই সূত্র আর কি হবে না বলতো, কার্যকর হবে না। তার মানে এমন কোন সূত্র তুমি বের করতে পারবে না যেটা কিছু কিছু মৌলের ক্ষেত্রে প্রযোজ্য, আবার কিছু কিছু মৌলের ক্ষেত্রে কি প্রযোজ্য না। তার মানে এই লিমিটেশনটা দূর করার জন্য আমরা এখন কি ইলেকট্রন বিন্যাসটা করব বলো, এসপিডিএফ ইলেকট্রন বিন্যাসটা করব। ঠিক আছে, আমি এসপিডিএফ ইলেকট্রন বিন্যাসটা শুরু করতেছি। কোনো প্রবলেম থাকলে যথারীতি একটু কমেন্টসে বললে আমি প্রত্যেকটা প্রবলেম তোমাদেরকে ধরে ধরে সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখন যে ইলেকট্রন বিন্যাসটা করব, এই ইলেকট্রনটা বিন্যাসটার নাম কি বলতো, এসপিডিএফ ইলেকট্রন বিন্যাস। দেখো এসপিডিএফ ইলেকট্রন বিন্যাস, অনেকে এসপিডিএফ ইলেকট্রন বিন্যাসটা জানো, কিন্তু কার মানেটা কি এটা জানে না। তাহলে মনে রাখতে পারো, এই এস এর পূর্ণ রূপটা হচ্ছে শার্ট, পি এর পূর্ণ রূপটা কি বলতো, প্রিন্সিপাল, শার্ট প্রিন্সিপাল। ডি এর পূর্ণ রূপটা হচ্ছে ডিফিউজ। এগুলো আবার বাংলা জিজ্ঞাসা করো না, বাংলা মিনিং বলা আসলে একটু কঠিন, ফান্ডামেন্টাল। তাহলে এসপিডিএফ এর পূর্ণ রূপটা কি বলতো, শার্ট প্রিন্সিপাল ডিফিউজ বা কি বলতো, ফান্ডামেন্টাল। ঠিক আছে, তাহলে এই এসপিডিএফ এর পূর্ণ রূপটা দেখলাম। এখন এই ইলেকট্রন বিন্যাসটা কি রকম হয় এটা আমাদের একটু কি করতে হবে বলতো, জানতে হবে। তুমি সংক্ষেপে একটা কথা এরকম মনে রাখতে পারো, এই যে আমরা এসপিডিএফ গুলা বলতেছি, এই এসপিডিএফ গুলাকে আমরা মূলত কি বলি বলতো, অরবিটাল বলি। তাহলে এসপিডিএফ গুলাকে আমরা কি বলি বলতো, অরবিটাল। তুমি সংক্ষেপে এরকম ভাবে মনে রাখতে পারো, অরবিটাল মানে হচ্ছে গড়। অরবিটাল মানে কি বলতো, গড়। যদিও এই কথাটা তুমি পরীক্ষায় কিন্তু লিখতে পারবে না। হ্যাঁ, এটা কিসের জন্য আমি লিখছি বলতো, মনে রাখার জন্য। আমি অনেক কথা বলতেছি যেগুলো তোমার বইয়ের ভাষা নয়, এগুলো নিয়ে কনফিউশন ক্রিয়েট হইতে পারে, কিন্তু এগুলো বলার কারণ কি, তুমি যাতে জিনিসটা সহজে কি করতে পারো বলতো, মনে রাখতে পারো। তাহলে এই এসপিডিএফ, এসপিডিএফ মানে অরবিটাল, অরবিটাল মানে গড়। গড়ে কারা থাকে বলতো, গড়ে মূলত কারা থাকে, ইলেকট্রন থাকে। আর মনে রাখতে হবে প্রতি গড়ে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, 2টা ইলেকট্রন থাকতে পারে। প্রতি গড়ে হাইয়েস্ট কয়টা ইলেকট্রন থাকতে পারে বলো, 2টা। এখন তুমি যদি বলো লোয়েস্ট কয়টা ইলেকট্রন থাকতে পারে, 1টা ইলেকট্রন থাকতে পারে। আবার ইলেকট্রন কি থাকতে পারে বলো তো, নাও কিন্তু থাকতে পারে। ক্লিয়ার কথা? তাহলে
এই যে দেখো এসপিডিএফ গুলাকে আমি বললাম অরবিটাল। অরবিটাল মানে কি গড়। তাহলে মনে রাখবা এস এর জন্য অরবিটাল হয় একটা, পি এর জন্য অরবিটাল হয় তিনটা, ডি এর জন্য অরবিটাল হয় পাঁচটা এবং এফ এর জন্য অরবিটাল হয় কয়টা? 7টা। তাহলে আর আমরা জানি প্রতি অরবিটালে সর্বোচ্চ কয়টা করে ইলেকট্রন থাকতে পারে? 2টা করে। তারপরে প্রত্যেকটাকে যদি আমি কত দ্বারা গুণ করি বলতো? 2 দ্বারা যদি গুণ করি তারপরে এস অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা। পি তে 6টা, ডি তে কয়টা? 10টা, এফ এ কয়টা? 14টা। এটা কি সংখ্যা বলতো? ইলেকট্রন সংখ্যা। আর এইখানে 1 3 5 7 যেগুলো লিখছে এগুলা কি সংখ্যা? অরবিটাল সংখ্যা। তাহলে এরকম ভাবে মনে রাখতে পারো এস এর জন্য অরবিটাল একটা, পি এর জন্য অরবিটাল কয়টা? 3টা। এই যে দেখো পি এর যে 3টা অরবিটাল আছে তিনটার কিন্তু নাম আছে। প্রথমটাকে বলি পি এক্স, তারপরেরটাকে বলি পি ওয়াই, তারপরেরটাকে কি বলি বলতো? পি জেড। ঠিক আছে? উত্তেজিত মৌলের ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে আমাদের একটু জানতে হবে। ডি এর জন্য অরবিটাল কয়টা? 5টা। একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। প্রথম যে তার গড়টা এটা তুমি নাম বলতে পারো এরকম ডি এক্স ওয়াই, তারপরে এটা কি ডি ওয়াই জেড, তারপরে ডি কত? জেড এক্স, এরপরে যেটা আছে ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, তারপরে এটাকে আমরা বলতে পারি কি ডি কত? জেড স্কয়ার। তারপরে এসপিডিএফ মানে অরবিটাল। অরবিটাল মানে ঘর। ঘরে কারা থাকে? ইলেকট্রন থাকে। এস অরবিটালে সর্বোচ্চ 2টা থাকতে পারে, পি তে 6টা, ডি তে 10টা, এফ তে কয়টা? 14টা। কি আর এটা? আচ্ছা, আর ইলেকট্রন বিন্যাসের আরেকটা মূলনীতির কথা আমরা এটা বলতে পারি যে ইলেকট্রন বিন্যাসের একটা মূলনীতি আমরা এরকম বলতে পারি যে শক্তি স্তর যত অরবিটাল কি তত। যদিও এই কথাটা পুরোপুরি কিনা সত্যি না। কেন সত্যি না? কারণ আমাদের অরবিটাল কয়টা আছে? 4টা। তাহলে আমার শক্তি স্তর যদি 5টা হয় অরবিটাল কয়টা হবে? আমরা তো এখন পর্যন্ত আবিষ্কৃত অরবিটাল কয়টা বলতো? 4টা। এসপিডিএফ দিয়ে কিন্তু আমরা কি করি বলতো? ইলেকট্রন বিন্যাসটা করি। তাহলে যে কথাটা মনে রাখবো, শক্তি স্তর যদি একটা হয় তাহলে অরবিটালও কয়টা হবে বলতো? একটা। আর প্রথম অরবিটালটা কি বলতো? এস। আমার যদি শক্তি স্তর যদি 2টা হয় সেই ক্ষেত্রে অরবিটাল কত হবে বলতো? 2টা। প্রথমটা এস, তারপরেরটা কত? পি। আমার শক্তি স্তর যদি 3টা হয় তাহলে অরবিটাল কয়টা হবে বলতো? 3টা। তাহলে 3 কয়বার লিখবো? 3 বার। এবং 3টা অরবিটাল যদি হয় প্রথমটা হবে কি বলতো? এস, তারপরেরটা পি, তারপরেরটা কত বলতো? ডি। তাহলে আমার শক্তি স্তর যদি 4টা হয় অরবিটাল কয়টা হবে? 4টা। তারপরে 4 কতবার লিখবো? 4 বার। প্রথমটা এস, তারপরেরটা পি, তারপরেরটা ডি, তারপরেরটা কত? এফ। এখন দেখো শক্তি স্তর যদি 5টা হয় অরবিটাল কি আমার 5টা হবে না? শক্তি স্তর 5টা হলে অরবিটাল কয়টা হবে বলতো? 4টাই হবে। তার মানে কয়বার লিখবো? 4 বার। প্রথমটা যদি এস হয়, তারপরেরটা পি, তারপরেরটা ডি, তারপরে কত? এফ। ক্লিয়ার কথা? এতটুকু বুঝতে পারছি কিনা? তাহলে এই ব্যাপারগুলো একটু কি করতে হবে বলতো? মাথায় রাখতে হবে। যারা ক্লাসে আছে একটু বলো তুমি বুঝতে পারছো কিনা জিনিসগুলা, বা ইলেকট্রন বিন্যাসে যাদের প্রবলেম আছে ওরা ঠিকঠাক বুঝতেছো কিনা আমার ক্লাসটা একটু জানাও আমাকে। যদি কোনো প্রবলেম থাকে আমি আবার কি করবো? কথাগুলো রিপিট করবো। আচ্ছা ভাইয়া, আচ্ছা বলছে আবার বুঝালে ভালো হয়। আচ্ছা দেখো এখানে আমি যে কথাটা বললাম, আমি যে এসপিডিএফ ইলেকট্রন বিন্যাসটা করব, এই এসপিডিএফ ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে এস অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারবে, পি তে 6টা, ডি তে 10টা, এফ তে কয়টা ইলেকট্রন থাকতে পারবে বলো তো? 14টা। আর এখানে কি ইলেকট্রন বিন্যাসের একটা মূলনীতি আছে, এরকম শক্তি স্তর যত কি বলো তো? অরবিটাল তত। এটা আমরা মনে রাখতে পারি। দেখো শক্তি স্তর একটা হলে অরবিটালও একটা, সেটা কি? এস। শক্তি স্তর যদি 2টা হয় অরবিটাল কয়টা? 2টা। প্রথমটা এস, তারপরেরটা কি? পি। শক্তি স্তর 3টা হলে অরবিটাল কয়টা? 3টা। প্রথমটা এস, তারপরেরটা পি, তারপরেরটা কত? ডি। শক্তি স্তর 4টা হলে অরবিটাল কয়টা বলতো? 4টা। প্রথমটা এস, তারপরেরটা পি, তারপরেরটা ডি, তারপরেরটা কি? এফ। এখন শক্তি স্তর 5টা হলে তুমি যদি বলো অরবিটাল 5টা তাহলে 5 নম্বর অরবিটাল তো এখনো পর্যন্ত কি এরকম ভাবে স্বীকৃত না। এই জন্য শক্তি স্তর 5টা হোক 6টা হোক অরবিটাল সর্বোচ্চ কয়টা হবে বলতো? 4টাই হবে। এই জন্যই কিন্তু আমি লিখেছি 5s, 5p, 5d, তারপরে কত? 5f। ঠিক আছে? ক্লিয়ার এতটুকু? আচ্ছা আশা করি তুমি বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম হয় তারপরে বলো, আমি আবার কি করবো? রিপিট করবো। আচ্ছা এখন খেয়াল করো, চলো আরেকটু সামনের দিকে যাই। তাহলে ইলেকট্রন বিন্যাসগুলো আমরা কিভাবে করব? আরো কিছু বেসিক একটু আমাদের জানতে হবে। এরপরের যে কথাটা একটু জানতে হবে যে ইলেকট্রন আগে প্রবেশ করে হচ্ছে নিম্ন শক্তি স্তরে। ইলেকট্রন আগে প্রবেশ করে কি বলতো? নিম্ন শক্তি স্তরে। তাহলে বলো ইলেকট্রন আগে প্রবেশ করে কোন শক্তি স্তরে? নিম্ন শক্তি স্তরে। এখন তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো কোনটা উচ্চ শক্তি স্তর, কোনটা নিম্ন শক্তি স্তর, এটা আমি কিভাবে বুঝবো? যে উচ্চ শক্তি স্তর বা নিম্ন শক্তি স্তর এটা আমি কিভাবে আইডেন্টিফাই করব? তাহলে উচ্চ শক্তি স্তর বা নিম্ন শক্তি স্তর আইডেন্টিফাইয়ের যে উপায়টা আছে এটা আসলে আমরা আউটবাউ নীতি দিয়ে কিন্তু আসলে ব্যাখ্যা করতে পারি। কোন নীতি? আউটবাউ নীতি। তোমাদের মধ্যে আরেকটা ভুল পারসেপশন আছে যে তোমরা ভাবো কি আউটবাউ নীতি কোনো বিজ্ঞানীর নাম না, এটা একটা কিসের নাম? নীতির নাম। দেখো তাহলে কোন শক্তি স্তরটা উচ্চ শক্তি স্তর বা কোনটা নিম্ন শক্তি স্তর এটা বুঝবো কি আমি আউটবাউ নীতি। আউটবাউ নীতির মূল কথাটা কি? n প্লাস কত? l। এখানে মনে রাখতে হবে n মানে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা।
n মানে কি সংখ্যা? প্রধান কোয়ান্টাম সংখ্যা। আর l মানে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা। এখন কারোর যদি কোনো কোয়ান্টাম সংখ্যার উপরে যদি কোনো প্রবলেম থাকে, আমাদের পেসমেকারের পেজে আমার কোয়ান্টাম সংখ্যার উপর একটা ক্লাস আছে, এই ক্লাসটা যদি একটু দেখে নাও, সেই ক্ষেত্রে কোয়ান্টাম সংখ্যাটা তোমার কাছে কি ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু আপাতত আমি ইলেকট্রন বিন্যাসের ক্লাস নিতেছি, কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমি খুব বেশি কথা বলবো না, যতটুকু দরকার ঠিক ততটুকু বলবো। তাহলে দেখো এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, এসপিডিএফ যদি উল্লেখ থাকে, এসপিডিএফ যদি উল্লেখ থাকে, এসপিডিএফ যদি উল্লেখ থাকে, তবে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এসপিডিএফ যদি উল্লেখ থাকে তবে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান নির্দিষ্ট। এসপিডিএফ উল্লেখ থাকলে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান নির্দিষ্ট এবং তা 0, 1, 2, 3, এতটুকু কথা একটু মাথায় রাখতে হবে। তাহলে যেখানে n প্লাস l এর মান কম, সেইখানে ইলেকট্রন কি করবে বলতো? আগে প্রবেশ করবে। তার মানে আউপাউনীতির প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে যেখানে n প্লাস l এর মান কি বলতো? কম। যেখানে n প্লাস l এর মান কম, সেইখানে ইলেকট্রন আগে প্রবেশ করে। তাহলে যেখানে n প্লাস l এর মান কম, সেখানে ইলেকট্রন কি করবে বলতো? আগে প্রবেশ করবে। আর আউপাউনীতির 2 নম্বর পয়েন্টটা আমরা আরেকটা কথা এটা মনে রাখতে পারি, যে যদি n প্লাস l এর মান, যদি n প্লাস l এর মান সমান হয়, যদি n প্লাস l এর মান সমান হয়, তবে যেখানে n এর মান কম, n এর মান কম, সেইখানে ইলেকট্রন আগে কি করে বলতো? প্রবেশ করে। আমরা দুইটা এক্সাম্পলের মাধ্যমে কি করবো এটা ক্লিয়ার করবো। যেমন দেখো, আমি একটা কথা বললাম, আমি বললাম হচ্ছে মনে করো যে 2s এবং কত বলতো? 2p কথা বললাম। এখন দুইটার ক্ষেত্রে কার মান বের করবো বলতো? n প্লাস l এর মান না? এখন n মানে কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে কি? এখানে 1, 2, 3, 4 যা থাকে আমি তাই লিখবো। তাহলে n এর মানটা কত বলতো? 2। আর দেখো s যদি উল্লেখ থাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা, l এর মানটা কত? 0। 2 প্লাস কত? 0। তার মানে 2s এর শক্তির মানটা n প্লাস l এর মানটা কত? 2। আবার আমি যদি 2p এর কথা যদি চিন্তা করি, n এর মানটা কত? 2। p এর ক্ষেত্রে n এর মানটা কত? 1। তার মানে দেখো এই দুইটার কথা যদি তুমি চিন্তা করো, 2s এবং 2p এর মাঝখানে n প্লাস l এর মান বেশি কোথায়? 2p তে বেশি। তার মানে 2p এর কি বলতো? শক্তিটা বেশি। আর ইলেকট্রন আগে প্রবেশ করে কোথায়? নিম্ন শক্তি স্তরে। তাহলে ইলেকট্রন আগে প্রবেশ করবে কোথায় বলতো? 2s এ। তাহলে ইলেকট্রন আগে প্রবেশ করে কোন শক্তি স্তরে? নিম্ন শক্তি স্তরে। তাহলে ইলেকট্রন আগে কোথায় প্রবেশ করবে? 2s এ। ক্লিয়ার কথা? আরেকটা एग्जांपल একটু খেয়াল করো, 2 নাম্বার পয়েন্টটা। আমি যদি এইটা বলি যে 2p আর কত? 3s। এই দুইটার ক্ষেত্রে আমি যদি n প্লাস l এর মানটা বের করতে চাই, এখানে n এর মানটা কত? 2। আর p এর ক্ষেত্রে l এর মানটা কত? 1। তার মানে 2 প্লাস 1 মান কত বলতো? 3। আবার ts এর ক্ষেত্রেও যদি আমি n প্লাস l এর মানটা বের করি, এখানে n এর মানটা কত? 3। আর s এর ক্ষেত্রে l এর মানটা কত? 0, মান কত? 3। তাহলে দেখো দুইটার মান কি? সমান। তার মানে এখন আমি কি চিন্তা করব? আমি 2 নম্বর পয়েন্টটা অলরেডি তোমাদের জন্য লিখে রেখেছি। যদি n প্লাস l এর মানটা সমান হয়, তবে যেখানে n এর মান কম, সেইখানে ইলেকট্রন কি করবে? আগে প্রবেশ করবে। দেখো এই দুইটার ক্ষেত্রে n প্লাস l এর মান সমান, কিন্তু n এর মান কম। এখানে কত? 2, এখানে কত? 3। তার মানে এই 2p তে n এর মানটা কি বলতো? কম। যেহেতু n এর মানটা কম, তার মানে ইলেকট্রন কি করবে বলতো? আগে প্রবেশ করবে। এই ব্যাপারটা ক্লিয়ার কিনা? বুঝতে পারছো? এতটুকু যদি আমরা বুঝতে পারি, তাহলে ইলেকট্রন বিন্যাস পড়ার জন্য আমাদের যতটুকু বেসিক দরকার আপাতত হয়ে গেছে। এখন আমি কি করব? ইলেকট্রন বিন্যাসটা প্র্যাকটিস করা তোমাদেরকে শুরু করব। কিভাবে তোমরা প্র্যাকটিস করবে বা পরীক্ষায় কিভাবে লিখতে হবে বা ইলেকট্রন বিন্যাসের ব্যাপারটা কি, আশা করি ক্লিয়ার। দেখো যারা আছো একটু জানাও বুঝতেছো কিনা বা কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, তারপরে সুমাইয়া সিদ্দিকা বউ বলতেছো s অরবিটালের আকৃতি কেমন? s অরবিটালের আকৃতি হচ্ছে গোলাকার, p টা হচ্ছে ডাম্বেল, d টা হচ্ছে কি ডাবল ডাম্বেল, আর f এর ক্ষেত্রে বলি আমরা বর্তুলাকার বা ত্রিমাত্রিক বলতে পারি। ঠিক আছে? তাহলে তুমি যে কোশ্চেনটা করছো s অরবিটালের আকৃতি কেমন, s অরবিটালের আকৃতি হচ্ছে গোলাকার। কি রকম s অরবিটালের আকৃতি? গোলাকার। আশা করি ক্লিয়ার। আমি যখন পঞ্চম অধ্যায়ে একটা টপিক আছে উত্তেজিত মৌলের ইলেকট্রন বিন্যাস, যে সালফার কেন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, ফসফরাস কেন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, তখন এগুলো নিয়ে আমি কি করব? কথা বলবো। কারো আরো কোনো প্রবলেম থাকলে বা কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো।
আমি কোশ্চেনগুলো দেখে তোমাদেরকে সলভ দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তারপরে বলতেছো হুন্ডের নীতিটা একটু বোঝায় দিলে ভালো হতো। হুন্ডের নীতিটা কি বলতো? হুন্ডের নীতিটা হচ্ছে অযুগ্ম বা মেজর ইলেকট্রন বের করার কি বলতো পদ্ধতি। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবে তখন কি করবা, এগুলো একটু পড়তে হবে। এসএসসি লেভেলে আসলে হুন্ডের নীতিটা কি বলতো এরকম ভাবে কি হয় না, অ্যাপ্লাই হয় না বা এগুলো আসে না আর কি। ঠিক আছে, তারপরে এগুলোতে যদি তোমাদের প্রবলেম থাকে আমি কি করবো, আলাদা ক্লাস দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ক্লিয়ার কথা? হুন্ডের নীতি, পরিবর্তন নীতি এগুলো তোমাদের এসএসসি লেভেলে এতটা প্রয়োজন নেই। আমি তোমাদের এসএসসি লেভেলের জন্য যতটুকু দরকার ততটুকু ডিসকাস করার চেষ্টা করতেছি। আচ্ছা দেখো, তারপরে হচ্ছে তাহলে ইলেকট্রন বিন্যাসের বেসিকটা কিন্তু আমাদের হয়ে গেল। এখন এটা আমরা কিভাবে প্র্যাকটিস করব? ঠিক আছে, তাহলে ইলেকট্রন আগে প্রবেশ করে কোথায় বলতো? নিম্ন শক্তি স্তরে। তাহলে দেখো আমি যদি এইভাবে যদি ইলেকট্রন বিন্যাসটা লিখি, প্রথমে দেখো 1s, তারপরে কত লিখলাম বলতো 2s 2p। কোথায় ইলেকট্রন আগে প্রবেশ করবে পরে প্রবেশ করবে? 3s 3p, তারপরে কি বলতো 3d। তারপরে লিখলাম মনে করো 4s 4p 4d, তারপরে কত বলতো 4f, তারপরে 5s 5p 5d 5 কত বলতো f। তারপরে একটা করে কমায় দিব। কেন কমায় দিব একটু পরে বুঝতে পারবা। 6s 6p 6d, তারপরে 7s 7p, তারপরে লাস্টে কি হয় বলতো 8s। ঠিক আছে, এখন ইলেকট্রন কোথা থেকে কোথায় প্রবেশ করবে এটা তুমি একটা তীর চিহ্নের মাধ্যমে আমরা একটু মনে রাখবো। তাহলে জাস্ট একটা কথা মনে রাখবা, একটা করে কাটবো দুইবার, দুইটা করে কাটবো দুইবার, তিনটা করেও কাটবো দুইবার, চারটা করে কাটবো কয়বার? দুইবার। দেখো ইলেকট্রন প্রথম প্রবেশ করে কোথায়? 1s এ, তারপরে কোথায় প্রবেশ করে বলতো 2s। তাহলে একটা করে কাটলাম কয়বার? দুইবার। এই যে দেখো দুইটা করে কাটলাম কয়বার? দুইবার। এই যে দেখো তিনটা করে কাটলাম। কাটলাম বলতে বোঝাচ্ছি কি ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে এই জিনিসটা। চারটা করে কাটবো কয়বার বলতো? দুইবার। এখন তোমাদের অনেকেরই আছে, এটা তোমাদের কাছে একটু কি মনে হয় বলতো? কমপ্লেক্স মনে হয়, মানে একটু জটিল। বলো যে ভাই এটা কিভাবে, এটা মনে না রাখি আমরা কিভাবে করবো? এটাও কিন্তু আমরা আসলে কি করতে পারবো, সলভ করতে পারবো। সেই ক্ষেত্রে একটা টেকনিক আছে, টেকনিকটা তুমি এইভাবে মনে রাখতে পারো। প্রথমে লিখবা কি এসএস, তারপরে লিখবো হচ্ছে পিএস পিএস। আচ্ছা একটু দেখা যাবে না এদিকে, আমি কিছুটা মুছে দিই। আচ্ছা দেখো বেশি জায়গা জুড়ে লিখি, তাহলে আমার জন্য কি হবে, লিখতে সহজ হবে। দেখো তাহলে এই জিনিসটা একটু তাদের কাছে জটিল মনে হয়, তাদের জন্য একটা শর্টকাট টেকনিক আছে, এটা আমরা কি করতে পারবো, একটু সহজে মনে রাখতে পারবো। তাহলে প্রথমে আমি কি লিখবো বলতো? এসএস, তারপরে লিখবো হচ্ছে পিএস পিএস। তাহলে এস লিখবা দুইবার, প্রত্যেকটা দুইবার করে লিখবো। আমরা জানি কি অরবিটাল গুলা কি বলতো? এসপিডিএফ না? তাহলে প্রথমে কি লিখলাম? এসএস, তারপরে লিখলাম পিএস পিএস, তারপরে কি করব? উল্টা দিক থেকে আবার দুইবার লিখবো যে ডিপিএস ডিপিএস, তারপরে কি উল্টা দিক থেকে এখন কি চারটা নিয়ে লিখবো। তার মানে হবে কি বলতো? এফডিপিএস, আবার কি বলো? এফডিপিএস। তাহলে কি লিখলাম এখানে? এস লিখলাম দুইবার, পিএস লিখলাম দুইবার, তারপরে ডিপিএস লিখলাম দুইবার, ডিপিএস লিখলাম দুইবার, এফডিপিএস লিখলাম দুইবার, এফডিপিএস কয়বার লিখলাম? দুইবার। একটু আগে আমি যখন যে জিনিসটা দেখাইছিলাম, এস অরবিটালের ক্ষেত্রে কি বলতো, মানে এস এর নাম্বারিংটা 1 থেকে শুরু হয়, পি এর নাম্বারিংটা কত? 2 থেকে শুরু হয়। ঠিক আছে, ডি এর নাম্বারিংটা 3 থেকে শুরু হয়, এবং এফ এর নাম্বারিংটা কত থেকে শুরু হয় বলতো? 4 থেকে শুরু হয়। ঠিক আছে, তাহলে এস এর নাম্বারিংটা কত থেকে শুরু হবে? 1 থেকে। তার মানে প্রথমটা হবে 1s, তারপরেরটা 2s, তারপরেরটা কি বলতো? 3s, তারপরেরটা 4s, তারপরেরটা 5s, এটা কত? 6s, এটা হবে 7s, তারপরে কত বলতো? 8s। দেখো পি এর নাম্বারিং কত থেকে শুরু হবে? 2 থেকে। তাহলে প্রথমটা হবে কত? 2p, তারপরেরটা 3p, তারপরে কত? 4p, তারপরেরটা কত? 5p, এটা হবে কত? 6p, আর এটা কত বলতো? 7p। ডি এর নাম্বারিং কত থেকে শুরু হবে? 3 থেকে। তার মানে দেখো তো এটা হবে কত? 3d, এটা হবে কত বলো? 4d, এরপরে যেটা আছে এটা কত বলতো? 5d, এটা হবে কত? 6d। দেখো এফ এর নাম্বারিং কত থেকে শুরু হয়? 4 থেকে। এই যে এফ আছে এটা কত বলতো? 4f। ঠিক আছে, দেখো আরো এফ আছে কিনা? এই যে এখানে একটা এফ আছে, এটা কত? 5f। এখন তুমি এটার সাথে এটা মিলাও। প্রথমে কি এই যে দেখো 1s, তারপরে কি বলতো? 2s, তারপরে কি বলতো? 2p, এই যে দেখো 3s, তারপরে কত বলতো? এই যে দেখো 2p 3s, তারপরে 3p 4s, তারপরে কি 3d 4p 5s, এই যে 3d 4p 5s। ঠিক আছে, 4d 5s 6p। ঠিক আছে, তারপরে দেখো এই যে দেখো 4f 5d 6p 7s, লাস্টে কি আছে? 5f 6d 7p, তারপরে কি বলতো?
এই যে দেখো 8s, ঠিক আছে, ক্লিয়ার কিনা? এই যে দেখো 5f, তারপরে 6d, 7p, তারপরে কি বলো তো 8s। তার মানে এটা যাদের ক্ষেত্রে প্রবলেম আছে তুমি এই শর্টকাট টেকনিক একটু মনে রাখতে পারো। কিভাবে মনে রাখবা? ss, তারপরে ps, ps, dps, dps, fdps, fdps, s অরবিটাল যেগুলো আছে এগুলো নাম্বারিং 1 থেকে শুরু করে দিতে থাকবা, p এর নাম্বারিং 2 থেকে শুরু করবা, b এর নাম্বারিং 3 থেকে, f এর নাম্বারিং কত বলো তো 4 থেকে শুরু করবা, ঠিক আছে, ক্লিয়ার? আশা করি এতটুকু ক্লিয়ার তোমাদের কাছে। তাহলে এখন আমরা কি করব বলো? ইলেকট্রন বিন্যাসে ডিরেক্ট যাব। এতক্ষণ পর্যন্ত যা পড়ছি আমরা, তোমরা কি দেখো ক্রিকেটাররা বা ফুটবলাররা যখন কি করে খেলা শুরু করে তার আগে কি করে? দৌড়ায়, তার মানে কি ওয়ার্ম আপ করে নেয়। তার মানে এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়েছি এগুলো হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ওয়ার্ম আপ। এখন আমরা কি করব বলো তো? ইলেকট্রন বিন্যাসটা কি করব? বিস্তারিত একটু পড়বো, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, যারা আছো যদি কোনো প্রবলেম থাকে একটু ক্লাসে বললে আমি প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। তাহলে দেখো আমরা এখন কি করব বলো? ইলেকট্রন বিন্যাসগুলো একটু বিস্তারিত প্র্যাকটিস করব, তাহলে আমাদের ক্লাসটা মোটামুটি শেষ হয়ে যাবে। আচ্ছা দেখো একটু খেয়াল করো, আমি যদি হাইড্রোজেন 1 যদি লিখি, ওর পারমাণবিক সংখ্যা 1, তাহলে ইলেকট্রন প্রথম কোন অরবিটালে প্রবেশ করবে? s অরবিটালে। s অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা। তার মানে কত হইলো বলো তো? 1s। আমি যদি হিলিয়ামের কথা বলি, ওর পারমাণবিক সংখ্যা কত? 2। ইলেকট্রন প্রথম কোন অরবিটালে প্রবেশ করে? s অরবিটালে। সর্বোচ্চ কয়টা থাকতে পারে? 2টা। তার মানে s অরবিটাল কি পূর্ণ? 1s পূর্ণ হয়ে গেছে। এখন কোথায় যাবে বলো তো? 2s। দেখো আমি যদি লিথিয়াম 3 এর কথা যদি বলি, ইলেকট্রন বিন্যাসটা কি হবে বলো? 1s2। তার মানে দেখো আছে 3টা, 2 হয়ে গেছে, তার মানে 2s কত বলো তো? 1, ঠিক আছে। আমি যদি বেরিলিয়াম 4 এর ইলেকট্রন বিন্যাসটা করি, সেই ক্ষেত্রে হবে কি বলো? 1s2, তারপরে কত? 2s2। আমি যদি বোরন 5 এর ইলেকট্রন বিন্যাসটা করি, দেখো প্রথম কোন অরবিটালে প্রবেশ করবে? s অরবিটালে। তার মানে 1s2, 2s2, 2p কত বলো তো? 1 কিন্তু। ক্লিয়ার? p অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 6টা। তার মানে কি তুমি কার্বন 6 এর ইলেকট্রন বিন্যাসটা যদি করো, তার মানে হবে কত বলো? 1s2, 2s2, 2p কত বলো তো? 2। এভাবে p অরবিটাল 1 থেকে শুরু করে কত পর্যন্ত যাবে? 6 পর্যন্ত। তারপরে নাইট্রোজেন 7, এটা তোমাদের হোমওয়ার্ক নিজেরা করবা। অক্সিজেন 8, ফ্লোরিন কত বলো তো? 9। তাহলে ফ্লোরিন 9 যদি ইলেকট্রন বিন্যাস করি হবে কি বলো তো? 1s2, তারপরে হবে কত বলো তো? 2s2, 2p কত বলো? এখানে আছে 9, লিখছি 4, এখানে কত হবে বলো তো? 5। তাহলে তার প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 2টা। দ্বিতীয় কক্ষপথে কয়টা? 7টা। এই যে প্রথম কক্ষপথ, এটারে বলি কে শেল, তারপরেরটাকে কি বলি? এল শেল। এরকম কোশ্চেন কিন্তু আসে যে ফ্লোরিনের এল শেলে কয়টা ইলেকট্রন আছে? কয়টা ইলেকট্রন আছে? 7টা, ঠিক আছে। আচ্ছা আমি যদি নিয়নের ইলেকট্রন বিন্যাস করি, সেই ক্ষেত্রে আমার ইলেকট্রন বিন্যাসটা হবে কি বলো? 1s2, 2s2, 2p কত বলো তো? 6। এই যে 6 আর 2 8, 8 আর 2 কত? 10। এরকম ভাবে একটু তোমরা সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, তারপরে কি বলতো? আর্গন, এই পর্যন্ত একটু নিজেরা ইলেকট্রন বিন্যাসটা কি বলতো? করে ফেলবে। দেখো আমি একটু সোডিয়ামটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো ইলেকট্রন প্রথম কোন অরবিটালে প্রবেশ করবে? 1s2, তারপরে কত? 2s2, তারপরে কত? 2p6, তারপরে হইলো কত বলতো? 3s1। তাহলে এটা প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয় শক্তি স্তর। তার মানে 2 কত বলতো? 1। প্রথমটা কে শেল, তারপরেরটা এল শেল, তারপরেরটা কি এম শেল। যদি কোশ্চেন করে সোডিয়ামের এম শেলে কয়টা ইলেকট্রন আছে? কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন। এরকম ভাবে আমি যদি সব করি, তাহলে 2n² সূত্রে আমরা বলছিলাম কি এই পটাশিয়াম কি করা যাবে না বলতো? 2n² সূত্র দ্বারা কি করা যাবে না? ব্যাখ্যা করা যাবে না। এসপিডিএফ এ এই প্রবলেমটা অটোমেটিক ওভারকাম হয়। কিভাবে হয় দেখো, একটু ইলেকট্রন বিন্যাসটা কি? 1s2, 2s2, তারপরে কত? 2p6, তারপরে 3s2, 3p6। তুমি হিসাব করো কত হলো? 18। 3p পরে ইলেকট্রনটা কোথায় প্রবেশ করে বলতো? 4s। 4s কত হবে? 1। দেখো এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয় শক্তি স্তর, এটা কি চতুর্থ শক্তি স্তর। প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 2 আর 6, কয়টা ইলেকট্রন? 8টা। তৃতীয় শক্তি স্তরে 2 আর 6, কয়টা বলতো? 8টা। চতুর্থ শক্তি স্তরে 1টা। তার মানে ওর ইলেকট্রন বিন্যাস হয় কত বলতো? 288 কত বলতো? 1। বুঝতে পারছি কিনা? ক্লিয়ার এতটুকু? আচ্ছা এটা যদি ক্লিয়ার হয়, আচ্ছা যারা আসো একটু ক্লাসে বলো ইলেকট্রন বিন্যাস যে আমি করাচ্ছি এগুলো তোমরা বুঝতেছো কিনা? ক্লিয়ার কিনা ইলেকট্রন বিন্যাস? আগে কিন্তু আমি প্রত্যেকটা বেসিক কনসেপ্ট কিন্তু তোমাদেরকে ধরে ধরে সলভ করানোর পরে আমি কি একটু ইলেকট্রন বিন্যাসে গিয়েছি কিন্তু, হ্যাঁ। আচ্ছা তারপরে যদি কারো কোনো প্রবলেম থাকে একটু বলতে পারো, প্রবলেম গুলো আমরা ইনশাআল্লাহ কি করব? সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। আশা করি সবার কাছে ক্লিয়ার ব্যাপারগুলো।
আচ্ছা, তাহলে চলো আরো কিছু ইলেকট্রন বিন্যাস পড়ানোর পরে আমি একটু যোজনীটা নিয়ে একটু কথা বলবো, তারপরে যৌগমূলক সম্পর্কে হালকা একটু আইডিয়া দিয়ে আমি কি করবো আজকের ক্লাসটা শেষ করব। ঠিক আছে? আচ্ছা, আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। অনেকে আছো আমাদের সাথে, যারা আছো যদি তোমাদের কোনো প্রবলেম হয়, বুঝতে যদি কোনো প্রবলেম হয় বা কোনো কনফিউশন থাকে একটু বললেই হবে, প্রবলেমগুলো আমরা ইনশাআল্লাহ সলভ করব। আচ্ছা দেখো, তাহলে আমরা কত পর্যন্ত ইলেকট্রন বিন্যাসটা করেছি বলো তো? 19 পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমি যদি আরেকটু সামনের দিকে যাই, যেমন আমি যদি স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করতে চাই, ওর পারমাণবিক সংখ্যা কত জানি আমরা? 21। তাহলে ওর ইলেকট্রন বিন্যাসটা হবে কি বলতো? 1s2 2s2 2p কত বলতো? 6। তারপরে কত বলো? 3s2 3p কত বলতো? 6। তারপরে 4s2 3d কত বলতো? 1। ক্লিয়ার কিনা এই কথাটা? দেখো, এটা হচ্ছে তার প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয় শক্তি স্তর, এটা কি চতুর্থ শক্তি স্তর। দেখো, এটা কিন্তু কি শেল, এটা এল শেল, এটাও এম শেল, এটাও কিন্তু এম শেল, এটা কত বলতো? এম শেল। দেখো, ওর কি শেলে কয়টা ইলেকট্রন আছে? 2টা। এল শেলে কয়টা? 6 আর 2 8। এম শেলেও কয়টা বলতো? 8 আর 1 কত বলতো? এখানে আমার কত লিখতে হবে? 9। আর তার এন শেলে কয়টা ইলেকট্রন আছে বলতো? 2টা ইলেকট্রন। কিন্তু ক্লিয়ার করে দেখে আমার কভার রাইটিং হয়ে গেছে। দেখো, তাহলে এই যে দেখো, আমি যদি বলি 6 আর 2 8, 8 আর 1 কত বলতো? 9। আর এস অরবিটালে কয়টা বলতো? 2টা। তার মানে যদি বলে এই স্ক্যান্ডিয়ামের, যদি বলে তোমাকে এম শেলে কয়টা ইলেকট্রন আছে? কয়টা ইলেকট্রন আছে? 9টা ইলেকট্রন আছে। ঠিক আছে? আমি যদি এরকম করি, টাইটেনিয়াম কত বলতো? 22। যথারীতি একই রকম ইলেকট্রন বিন্যাস হবে। 1s2, তারপরে কত বলো? 2s2, তারপরে কত? 2p6, 3s2 3p6 কত হইলো? 20। তারপরে 4s2 4s2 পর্যন্ত 20। এখানে কত আছে? 22। তার মানে 3d কত? 2। এই যে d1 থেকে শুরু হয়েছে, d1 থেকে কত পর্যন্ত চলবে বলতো? d10 পর্যন্ত চলবে। তুমি যদি বেনেডিয়াম 23 এর ইলেকট্রন বিন্যাস করো, তাহলে এখানে হবে কত বলতো? 3d কত? 3 হবে। ঠিক আছে? ক্রোমিয়ামটা আপাতত আমি একটু বাদ রাখতেছি, আমি আলাদা দেখাবো। কেন দেখাবো? তারপরে বুঝতেই পারতেছো ব্যতিক্রম। এটার ক্ষেত্রে হবে কত বলতো? 4s2 3d কত বলতো? 5। আয়রনের ইলেকট্রন বিন্যাসটা যদি আমি করি, তখন আমি কি লিখতে পারবো বলো? 1s2 2s2 2p কত? 6। তারপরে 3s2 3p কত বলতো? 6। 4s2 20। তাহলে 3d কত হবে? 6। তার মানে কত হলো? 26। আবার একই কথা, এটা কে শেল, এটা এল শেল, এটা এম শেল, এটা কত বলতো? এন শেল। ক্লিয়ার? তার মানে 2 8, এইখানে কত হবে বলতো? 14 2। তার মানে কে এল এম এন। এটা প্রায় আসে। যদি বলে আয়রনের এম শেলে কয়টা ইলেকট্রন আছে? কয়টা ইলেকট্রন আছে? 14টা। একইভাবে তুমি কি করতে পারবে বলতো? কোবাল্ট 27, নিকেল 28, জিঙ্ক কত? 30। এগুলার ইলেকট্রন বিন্যাসটা নিজেরা কি করে নিতে পারবা। ঠিক আছে? ক্লিয়ার? এগুলা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে? যারা ক্লাসে আসো, বাসায় কি করবা? এগুলা করে দিবা। এবং তোমাদের জন্য আমরা যে ডেডিকেটেড ফেসবুক গ্রুপটা খুলবো, এইখানে কি করবা বলো? এই নোটগুলো একটু কি করবা? সাবমিট করবা। এখন ইলেকট্রন বিন্যাসের কিছু ব্যতিক্রম আছে, এই কথাটা একটু মনে রাখতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন আসে। মনে রাখতে হবে, ইলেকট্রন সমূহ দুই অবস্থায় সুস্থিত। ইলেকট্রন সমূহ দুই অবস্থায় সুস্থিত। ইলেকট্রন সমূহ দুই অবস্থায় সুস্থিত, স্থিতিশীল বা স্টেবল। ইলেকট্রন সমূহ দুই অবস্থায় সুস্থিত, স্থিতিশীল বা কি বলতো? স্টেবল। একটা হচ্ছে পূর্ণ, আরেকটা কি বলতো? অর্ধপূর্ণ অবস্থা। একটা হচ্ছে সে পূর্ণ অবস্থায় সুস্থিত, আবার কি বলতো? অর্ধপূর্ণ অবস্থা। এখন দেখো, আমি যে অরবিটাল গুলা পড়ছি, এস অরবিটালের পূর্ণ অবস্থা কি 2টা ইলেকট্রন থাকে, অর্ধপূর্ণ একটা। পি এর পূর্ণ কয়টা বলতো? 6টা। অর্ধপূর্ণ কয়টা? 3টা। ডি এর পূর্ণ কয়টা বলতো? 10টা। অর্ধপূর্ণ কয়টা? 5টা। এফ এর ক্ষেত্রে পূর্ণ কয়টা বলতো? 14টা। অর্ধপূর্ণ কয়টা বলতো? 7টা। এগুলা কি অবস্থা বলতো? সুস্থিত অবস্থা। তাহলে আমার এত কথা জানতে হবে না, জাস্ট তুমি যদি এই কথাটা একটু মনে রাখো যে কোন জায়গায় যদি ইলেকট্রন বিন্যাসে তার সর্বশেষ শক্তি স্তরটা D4 হয়, সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? D5 করতে হবে। আর কোন জায়গায় যদি D9 থাকে, সেই ক্ষেত্রে আমার কি করতে হবে বলতো? D10 করতে হবে। তাহলে ব্যতিক্রমের ক্ষেত্রে আমি কি মনে রাখবো? কোন জায়গায় যদি ইলেকট্রন বিন্যাসে তার কি থাকে বলো? D4 থাকে, সেটাকে আমার কি করতে হবে? D5 করতে হবে। D9 থাকলে কি করতে হবে? D10 করতে হবে। একটু খেয়াল করো, ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা কত জানি আমরা? 24। ইলেকট্রন বিন্যাসটা কি হয় বলো? 1s2 2s2, তারপরে 2p কত? 6, 3s কত বলো? 2, 3p6, তারপরে 4s2 মানে কত হলো? 20। এখানে আছে কত? 24। তাহলে 3d কত? 4।
তাহলে আগে আমি যে কথাটা বলেছি, কোন জায়গায় যদি D4 থাকে আমার D4 রাখা যাবে না, কি করতে হবে? D5 করতে হবে। কিভাবে D5 করব? আগের কক্ষপথ থেকে একটা ইলেকট্রন কি হবে বলতো, এখানে আসবে। তার মানে এটাকে যদি আবার আমি যদি একটু লিখি তাহলে হবে কি 1s2 2s2 2p কত 6, তারপরে 3s2 3p6, তাহলে এখান থেকে যদি এখানে যায় তার মানে 4s1 হইলো আর 3d কত বলতো 5 হইলো। ক্লিয়ার? তার মানে এটা কিন্তু তার ইলেকট্রন বিন্যাস। এখন তুমি যদি চাও যে 3 নাম্বার যে শক্তি স্তরটা সেটাকে যদি একসাথে লিখতে চাও তাহলে তুমি এইভাবে লিখতে পারো। দেখো 1s2 2s2 2p কত 6, তার মানে 3s2 3p6, তারপরে 3d5, তারপরে কত বলতো 4s1। এখন আমি 4s1 এর আগে কি লিখছি 3d, তার মানে ব্যাপারটা কিন্তু এরকম না ইলেকট্রন 3d তে প্রবেশ করে তারপরে 4s এ গেছে না, আগে 4s এ প্রবেশ করছে তারপরে কোথায় 3d তে গেছে। তাহলে এটা কেন লিখছি? আমি সাজানোর স্বার্থে লিখছি। ক্লিয়ার কথা? বুঝতে পারছি? তাহলে এরকম আরেকটা ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস কার হয় বলতো? কপারের হয়। ওর ইলেকট্রন বিন্যাসটা আমি যদি তোমাদেরকে একটু দেখাই, 1s2 2s2 2p6, তারপরে দেখো 3s2 3p6, 4s2 3d কত বলতো 9, এই যে d9 হইছে, d9 হইলে কি d9 রাখতে পারবো? রাখতে পারবো না। কি করতে হবে? s টাকে একটা কোথায় দিতে হবে? d তে। সেই ক্ষেত্রে হবে কত 4s1 3d কত বলতো 10। ক্লিয়ার কথা? বুঝতে পারছো? তাহলে আশা করি পারমাণবিক সংখ্যা 1 থেকে 30 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস তোমাদের সবার কাছে কি ক্লিয়ার। আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। তারপরেও যদি কারো কোনো প্রবলেম থাকে একটু আমাকে বলতে পারো তোমার কোন জায়গায় প্রবলেম হয়েছে বা কোন জিনিসটা তুমি বোঝো নাই, সেক্ষেত্রে আমি তোমার প্রবলেমটা কি করব? সলভ করে দিব। একটু কমেন্টসে জানাও যদি কারোর কোনো প্রবলেম থাকে, ব্যাপারটা যদি ঠিকঠাক বুঝতে না পারো। আচ্ছা, বুঝসংযোগ বলতেছে ভাইয়া ব্যতিক্রম তুমি একটা ইলেকট্রন করিয়ে দেন। হ্যাঁ করে দিয়েছে, আমি দুইটাই করে দিয়েছি, একটা কি ক্রোমিয়াম আর একটা কি বলতো কপার। এখন তোমার যদি এরকম মনে হয় পর্যায় সারণীতে কোন কোন মৌলের ইলেকট্রন বিন্যাস গুলা কি ব্যতিক্রম, তুমি চাইলে এটাও আমি বলে দিতে পারি। এই শব্দটা তুমি মনে রাখতে পারো ক্যাম্প, যদিও এটা এসএসসি লেভেল লাগবে না। সিতে দুইটা মৌল, একটা কি বলতো ক্রোমিয়াম আর একটা কি বলতো কপার। ওর পারমাণবিক সংখ্যা 24, ওর কত 29। এতে দুইটা মৌল একটু মনে রাখতে পারো, একটা হচ্ছে সিলভার আর একটা কি গোল্ড। সিলভার পারমাণবিক সংখ্যা 47, গোল্ড কত 79। এমতে কি বলতো মলিবেডনাম, ওর পারমাণবিক সংখ্যা কত 42। পিতে কি প্যালাডিয়াম বা পালাডিয়াম তুমি যাই বলো, ওর পারমাণবিক সংখ্যা কত 46। এই 6টা মৌলের ইলেকট্রন বিন্যাস কি হয়? ব্যতিক্রম হয়। তোমার আপাতত এসএসসি লেভেলের ক্ষেত্রে তোমার ক্রোমিয়াম আর কপারটাই কি বলতো যথেষ্ট, যদি আসে এটাই কিন্তু আসবে। ক্লিয়ার কথা? আচ্ছা, এমডি রাত বলতেছে ভাইয়া একটু আবার বলেন স্ক্যান্ডিয়াম 21। ঠিক আছে ভাইয়া, আমি স্ক্যান্ডিয়াম 21 এর কথা আবার বলতেছি, যেহেতু তোমার প্রবলেম হয়েছে একটু খেয়াল করো। স্ক্যান্ডিয়াম ওর পারমাণবিক সংখ্যা কত জানি আমরা 21। ইলেকট্রন প্রথম কোথায় প্রবেশ করে? 1s এ, 1s2, তারপরে কি হবে 2s2, তারপরে কত বলো 2p6, তারপরে 3s2, তারপরে কত 3p6। 3p6 পর্যন্ত গেছে, মানে দেখো কত হয়েছে 18, 6 আর 2 8, 8 আর 6 14, 16 18, এখানে কত আছে 21। 3p পরে ইলেকট্রনটা কোথায় প্রবেশ করে? 4s2, তারপরে হবে কত বলো তো 3d কত 1। এটা কার ইলেকট্রন বিন্যাস বলো? স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস। এখন দেখো এটা তোমার 1 নাম্বার শক্তি স্তর, এটা 2 নাম্বার, এটা কি 3 নাম্বার, এটা কত বলো তো 4 নাম্বার না? তাহলে তুমি যদি চাও 3 নাম্বার শক্তি স্তরটা একসাথে সাজিয়ে কি করতে পারবা বলো? লিখতে পারবা। সেক্ষেত্রে আমি কি লিখবো? 1s2 2s2 2p কত 6, 3s2 3p কত 6, 3d কত বলো তো 1, 4s কত বলো তো 2, আমি এটা লিখলেও হবে। ক্লিয়ার? তাহলে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ। প্রথমটা কে, তারপরেরটা m, তারপরেরটা m, তারপরেরটা কি n। ওর কে শেলে কয়টা ইলেকট্রন আছে? 2টা। l শেলে কয়টা ইলেকট্রন আছে? 2 আর 6 কত 8। m শেলে কয়টা ইলেকট্রন আছে? 2 আর 6 8 আর 1 কত বলো তো 9। n শেলে কয়টা ইলেকট্রন আছে? 2টা। এটা তার ইলেকট্রন বিন্যাস। ক্লিয়ার? এমডি রাত, আশা করি ভাইয়া তোমার কাছে ক্লিয়ার ব্যাপারটা, স্ক্যান্ডিয়ামের ব্যাপারটা তুমি বুঝতে পেরেছো। ঠিক আছে? তাহলে যারা আমার এই ক্লাসে আসো ইলেকট্রন বিন্যাস 1 থেকে 30 পর্যন্ত সবাই কি করবে? বাসায় একটু প্র্যাকটিস করবে। ঠিক আছে? আচ্ছা, আমি আরেকটু টাইম নিব, আর আরেকটা টপিক করে আমি আজকের ক্লাসটা কি করব? শেষ করে দিব। দেখো এরপরের যে জিনিসটা, এটা নিয়ে তোমাদের খুব প্রবলেম থাকে একটু, যোজনী যোজ্যতা বা ব্যালেন্সিং, এই ব্যাপারটা একটু খেয়াল করো। তাহলে যোজনীর ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে 1 2 3টা ইলেকট্রন থাকে, 1 2 3টি ইলেকট্রন থাকে।
তাদেরকে আমরা কি বলি বলতো? ধাতু বলি। যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে 1 2 3 ইলেকট্রন থাকে তাদেরকে আমরা কি বলি? ধাতু বলি। আবার যদি বলি যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে 5 6 7টি ইলেকট্রন থাকে তাদেরকে আমরা কি বলি বলতো? তাদেরকে বলি কিন্তু অধাতু। তাহলে যাদের সর্বশেষ কক্ষপথে 1 2 3টা ইলেকট্রন থাকে তাদেরকে ধাতু বলি। 5 6 7টা ইলেকট্রন থাকে সেটাকে কি বলি বলতো? অধাতু বলি। ধাতুগুলো ইলেকট্রন ছাড়ে, অধাতুগুলো ইলেকট্রন কি করে বলতো? গ্রহণ করে। তাহলে যোজনীর ক্ষেত্রে এই কথাটা মনে রাখবা, কোন মৌল যে কয়টি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে অষ্টক পূরণ করে সেটাই সেই মৌলের কি? যোজনী। তাহলে সিম্পলি আমি এই কথাটা মনে রাখতে পারি, কোন মৌল যে কয়টি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে কি করে বলো? অষ্টক পূরণ করে। কোন মৌল যে কয়টা ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে অষ্টক পূরণ করে সেটি সেই মৌলের কি বলো? যোজনী। যোজনীর আসলে 4 রকম সংজ্ঞা আছে, তার মধ্যে সবচেয়ে সিম্পলেস্ট সংজ্ঞা তুমি এটা বলতে পারো যে কোন মৌল যে কয়টা ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে কি করে অষ্টক পূরণ করে সেটাই কি তার যোজনী। একটু খেয়াল করো, সোডিয়াম পারমাণবিক সংখ্যা 11, ইলেকট্রন বিন্যাস কত? 1s2 2s2, 2p কত? 6, 3s কত? 1। দেখো ওর প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে বলতো? 1টা। তাহলে ও কয়টা ইলেকট্রন ছেড়ে অষ্টক পূরণ করবে বলতো? 1টা। তাহলে সোডিয়াম 1টা ইলেকট্রন ছেড়ে যেহেতু অষ্টক পূরণ করতেছে এই জন্য সোডিয়ামের যোজনী কত বলতো? 1। কিন্তু যোজনী কত? 1। আবার যোজনীরাই তার জারণ মান হয়, কিন্তু পার্থক্য কি? জারণ মানের আগে কি প্লাস মাইনাস চিহ্ন হয়। আর আমরা জানি কি ধাতুগুলোর জারণ মান কি? +1। যেহেতু সোডিয়াম 1টা ইলেকট্রন ছেড়ে অষ্টক পূরণ করছে তাহলে সোডিয়ামের জারণ মান কত? +1। ঠিক আছে। এরকম ভাবে তুমি যদি ম্যাগনেসিয়ামের কথা বলো, ওর ইলেকট্রন বিন্যাস কি হবে বলো? 1s2 2s2, 2p6, 3s কত? 2। দেখো প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, 2 কত? 2। তাহলে ম্যাগনেসিয়ামের সবার শেষের কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 2টা। তাহলে ওই 2টা ইলেকট্রন ছেড়ে ম্যাগনেসিয়াম কি করবে বলতো? অষ্টক পূরণ করবে। তার মানে ম্যাগনেসিয়ামের যোজনী কত হবে বলতো? 2। যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে ম্যাগনেসিয়ামের জারণ মান কত, সেই ক্ষেত্রে আমাকে কত বলতে হবে বলতো? জারণ মান বলবো কত? প্লাস কত বলতো? 2। বুঝছো কিনা? তাহলে যোজনীর অনেক রকম সংজ্ঞা আছে, তার মধ্যে একটু মানে একটা সংখ্যা হচ্ছে কি কোন মৌল যে কয়টা ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে কি করে বলতো? অষ্টক পূরণ করে সেইটাই তার কি বলতো? যোজনী। যেমন দেখো ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত জানি? 15। ওর ইলেকট্রন বিন্যাসটা যদি আমি করি 1s2 2s2 2p6, তারপরে দেখো 3s2 3p কত? 3। দেখো ওর প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 5টা। আর কোন মৌলের সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকার যে নিয়ম সেটাকে আমরা কি বলি? অষ্টক। তাহলে ও যদি অষ্টক পূরণ করতে চাও কয়টা ইলেকট্রন গ্রহণ করতে হবে? 3টা। 3টা ইলেকট্রন গ্রহণ করে p কত বলতো? 3 হলো। এই জন্য ফসফরাসের যোজনী কত বলতো? 3। কিন্তু ক্লিয়ার কথা? বুঝতে পারছো? আশা করি যোজনীর ব্যাপারটা ক্লিয়ার। তাহলে যোজনীর অনেক রকম সংজ্ঞা আছে, যখন আমি পঞ্চম অধ্যায়ের উপর ক্লাস নিব তখন বিস্তারিত বলবো। আপাতত তুমি এই কথাটা মনে রাখতে পারো, কোন মৌল যে কয়টা ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে অষ্টক পূরণ করে সেইটাই তার কি বলতো? যোজনী। যে একটা ইলেকট্রন ছাড়া অষ্টক পূরণ করে যোজনী 1, যে একটা ইলেকট্রন গ্রহণ করে ওর যোজনীও কত বলতো? 1। আর জারণ মান আর যোজনীর মধ্যে পার্থক্য কি? জারণ মান আর যোজনীর মধ্যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে কি, যোজনীর ক্ষেত্রে কোনো প্লাস মাইনাস হয় না, জারণ মানের ক্ষেত্রে কি হয় বলতো? প্লাস মাইনাস হয়। যোজনী কখনো ভগ্নাংশ হয় না, কিন্তু জারণ মান কি হইতে পারে বলতো? ভগ্নাংশ হইতে পারে। ক্লিয়ার? আচ্ছা আশা করি ক্লিয়ার। আচ্ছা মুস্তাহামদ বলতেছো ভাইয়া কপারের ইলেকট্রন বিন্যাসটা আরেকবার করে দেন। আচ্ছা ঠিক আছে আপু, কপারের ইলেকট্রন বিন্যাস তাহলে যোজনীর ব্যাপারটা আশা করি তোমাদের কাছে কি ক্লিয়ার। ঠিক আছে। যোজনীর আরো যে 3টা সংজ্ঞা আছে এগুলো আমি যখন পঞ্চম অধ্যায়ের ক্লাস নিব তখন বলবো। আচ্ছা দেখো নাইট্রোজেনের ভ্যালেন্সি 3 আর 5 কিভাবে হয়? নাইট্রোজেনের যোজনী কেন 3 আর 5 হয়? আমরা জানি কি ইলেকট্রন বিন্যাসের একটু আগে তোমাকে বলেছি যে ইলেকট্রন বিন্যাসের একটা মূলনীতি কি, শক্তি স্তর যত আর অরবিটাল কি বলতো তত। মৌলগুলাকে যখন কোন মৌলকে যখন উত্তেজিত করা হয় তখন কি হয়, মানে মৌলগুলার ইলেকট্রন বিন্যাস আমরা যখন নরমালি করি, যেমন দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে তুমি যদি ইলেকট্রন বিন্যাসটা করো 1s2 2s2 2p কত বলতো? 3। একটু আগে আমি বলেছি যে পি অরবিটাল কয় ভাগে বিভক্ত বলতো? 3 ভাবে কিন্তু বিভক্ত। কয় ভাবে বিভক্ত? 3 ভাবে। সেটাকে আমরা কি বলি বলতো? px py এবং কত বলতো? p কত z। ক্লিয়ার কথা? বা তুমি যদি নরমালি যদি এটাও চিন্তা করো, এই যে দেখো নাইট্রোজেনের পি এর জন্য অরবিটাল কয়টা? 3টা না? তাহলে এর কয়টা ইলেকট্রন আছে? 3টা।
তাহলে আমরা কি জানি বলতো কোন মৌলের সর্বশেষ কক্ষপথে যে কয়টা মেজর ইলেকট্রন থাকে সেটাই তার কি বলতো যোজনী। যেহেতু ওর সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে বলতো 3টা ইলেকট্রন আছে, তার মানে ওর যোজনী কত বলতো 3। এটা আসলে আমি আপাতত এখানে ডিসকাস করি নাই, যখন পঞ্চম অধ্যায়ের ক্লাস নিব তখন আমি এটা বলবো। ঠিক আছে, মৌলগুলা নরমালি যখন থাকে তখন সেটাকে কি বলে গ্রাউন্ড স্টেট বলে। ঠিক আছে, কিন্তু মৌলগুলাকে যখন উত্তেজিত করা হয় তখন সে কি হয় বলতো এক্সাইটেড স্টেটে চলে যায়। আর আমরা বোরের পরমাণু মডেল থেকে পড়ছি ইলেকট্রন যখন বাহির থেকে যখন শক্তি পায় মানে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তির কি হয় বলতো শোষণ হয়। ঠিক আছে, সেই জন্য কি এই ব্যতিক্রম ধর্মী বা পরিবর্তনশীল যোজনী কিন্তু প্রদর্শন করে। আমি পঞ্চম অধ্যায়ের ক্লাসে এটা বিস্তারিত বলবো। আচ্ছা বুঝলাম, তুমি যে বলছো কপার ইলেকট্রন বিন্যাসটা আমি আপু আবার একটু দেখিয়ে দিতেছি, এটা একটু খেয়াল করো। এটা বলে আমরা আজকের ক্লাসটা শেষ করব। দেখো তাহলে কপার কত 29, ইলেকট্রন প্রথম প্রবেশ করে কোথায় 1s2 তে, তার মানে 1s2 2s2, তারপরে 2p কত 6, তারপরে 3s2 3p কত বলো 6, তারপরে হচ্ছে 4s2 3d কত বলো তো 9। কিন্তু একটু আগে আমি তোমাদেরকে যে কথাটা বলেছি কোন জায়গায় যদি d9 থাকে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে বলতো d10 করতে হবে। ঠিক আছে, কারণ d10 কি অবস্থা বলতো পূর্ণ অবস্থা। তাহলে এই s অরবিটাল থেকে একটা ইলেকট্রন কোথায় যাবে d তে যাবে, তাই ইলেকট্রন বিন্যাসটাকে আমরা রাখতে পারবো না। তাহলে এখান থেকে একটা ইলেকট্রন যদি এখানে যায় সেই ক্ষেত্রে আমার হবে কি 4s1 3d কত বলতো 10। এটা তার কি ইলেকট্রন বিন্যাস বলতো সঠিক ইলেকট্রন বিন্যাস। এখন তুমি যদি খেয়াল করো দেখো এটা 1 নাম্বার শক্তি স্তর, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। এখন তোমার মন চাইছে যে তুমি বিষয়টা কি করবা সাজিয়ে লিখবা, সেই ক্ষেত্রে তুমি এটা লিখতে পারো। দেখো 1s2 2s2 2p কত 6, 3s2 3p6, তারপরে 3d10, তারপরে কি হলো বলতো 4s1। এখন আমি 3d10 আগে লিখছি মানে তুমি যদি এই চিন্তা করো ইলেকট্রন আগে 3d তে প্রবেশ করছে তারপরে 4s এ গেছে, এটা কিন্তু একটা ভুল কনসেপ্ট। ঠিক আছে, এটা এরকম ভাবে কেন লিখছি আমি সাজিয়ে লিখছি। সাজিয়ে লেখার সুবিধা কি, তোমাকে যদি বলে এই কপারের m শেলে কতগুলা ইলেকট্রন আছে, তাহলে তোমাদের মধ্যে অনেকেই কি করো বলতো এই যে দেখো 3s 3p এরপরে যে 3d আছে এটা আর কি করো না বলতো কাউন্ট করো না। যদি ইলেকট্রন বিন্যাসটা তুমি সাজিয়ে লেখো সেই ক্ষেত্রে কি তোমার ভুল হওয়ার একটু চান্সটা কি থাকে বলতো কম থাকে। ঠিক আছে, ক্লিয়ার কথা? আচ্ছা ভাইয়া একদম ফার্স্টের টপিকটা আরেকবার বলেন, তোমার কথাটা আমি ঠিকঠাক বুঝি নাই, একটু বলো আবার আমাকে কোন টপিকটা আবার বলবো, একটু টপিকের নাম বলো। আমি তো আসলে অনেক কিছুই পড়িয়েছি, এই মুহূর্তে আমার মনে হচ্ছে না যে তুমি কোনটার কথা বলতেছো। একটু বলো, তোমার এই প্রবলেমটা সলভ করে আমি ক্লাসটা ইনশাআল্লাহ শেষ করে দিব। ঠিক আছে, একটু তুমি বলো আপু, তাহলে আমি তোমার প্রবলেমটা সলভ করে আজকের ক্লাসটা শেষ করবো। তাহলে আজকের আমার যে ক্লাসটা ছিল আমি নামটা দিয়েছিলাম কিন্তু বেসিক কেমিস্ট্রি। ঠিক আছে, মানে প্রত্যেকটা জিনিস যে পারমাণবিক ভর পারমাণবিক সংখ্যা তুমি কিন্তু এমনিতেও মনে রাখতে পারো। আমার আজকের ক্লাসটা ছিল যাদের ক্ষেত্রে কি বিষয়গুলো মনে থাকে না, উল্টা পাল্টা লাগে, এই শর্টকাট টেকনিকের মাধ্যমে তুমি কি করতে পারবে এগুলো ইজিলি মনে রাখতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে থেকে আমাদের যে পেসমেকারের পেজ থেকে যে ক্লাসটা শুরু হয়েছে বা টেস্ট এক্সাম বুস্টার কোর্স অনলাইন, এটার ক্লাস কিন্তু রেগুলার চলবে। আশা করি তোমরা প্রত্যেকে এই ক্লাসগুলোতে কি করবে অ্যাটেন্ড করবে, আর রেগুলার কিন্তু তোমাদের পরীক্ষাও হবে। আর কারো যদি ক্লাসগুলো যদি কোনো কারণে যদি মিস হয়ে যায় সেক্ষেত্রে এই ক্লাসগুলো কিন্তু আমাদের পেসমেকারের যে ইউটিউব চ্যানেল আছে ওইখানে কিন্তু আপলোড দেওয়া হবে। তাহলে আমাদের পেসমেকারের যে ইউটিউব চ্যানেল আছে এটা যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো সেক্ষেত্রে ওইখানে ক্লাসগুলো তোমরা গোছানো আকারে কি পেয়ে যাবা। ঠিক আছে, আশা করি সবাই এই ক্লাসগুলো করার মাধ্যমে উপকৃত হবে। আচ্ছা ভাইয়া লাইভের ফার্স্ট টপিকটা, আচ্ছা ঠিক আছে, ফার্স্ট টপিকটা বলতে আপু খুবই একটা বেসিক একটা ব্যাপার এখানে আলোচনা করছিলাম যে দেখো তো প্রতিকার সংকেত। প্রতিকার সংকেত কি একটা বড় জিনিস, আমি সংক্ষিপ্ত কিভাবে কি করতে পারবো উপস্থাপন করতে পারবো। প্রতীক ব্যাপারটা মূলত কার ক্ষেত্রে আসে, পরমাণুর ক্ষেত্রে। আর সংকেতের ব্যাপারটা আমরা কি বলতে পারি বলতো এটা কার ক্ষেত্রে আসে, এটা কিন্তু আসলে অণুর ক্ষেত্রে আসে। ঠিক আছে, তাহলে প্রতীকার সংকেত। আর তারপরে বলছিলাম এই প্রতীকটা কোন ভাষা থেকে আগত। তোমার যদি তারপরে যদি কোনো প্রবলেম হয় ভিডিওটা আরেকবার যদি আপু দেখে নাও আশা করি তোমার প্রবলেমটা কি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আবার অন্য কোনো ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে সবার সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, পেসমেকারের সাথে থেকো। আসসালামু আলাইকুম।